একজন রিমুভ হয়ে যাবে এখন। কোনো নোটিফিকেশন ফোনে আসলে অ্যালাউ করে দিও, কারণ রেকর্ডিং স্টার্ট হতে টাইম নিচ্ছে। রেকর্ডিং অন হয়ে গেছে ভাইয়া। আমার এখানে দেখাচ্ছে এখন অন হয় নাই। হ্যাঁ, অন হয়েছে, রাইট। আচ্ছা, প্রোগ্রামিং ক্যারিয়ারের মধ্যে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব বেসিক্যালি কোন ধরনের প্রোগ্রামিং কার দরকার হবে। তুমি যদি ডাক্তার হইতে চাও, তোমার কোন ধরনের সফটওয়্যারের কাজ শেখা উচিত, কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার শেখা উচিত। তোমাদের আইসিটি সিলেবাসে তোমাদের সি প্রোগ্রামিং শেখানো হয়। সি কার শেখা উচিত, সি প্লাস প্লাস কার শেখা উচিত, কার পাইথন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, কার ডার্ট শেখা উচিত, কার রুবি শেখা উচিত, কার ফোরট্রান শেখা উচিত। এই ধরনের ভিন্ন 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 ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর জন্য আছে। কার কোনটা শেখা উচিত, কার জাভা শেখা উচিত, কার জাভা স্ক্রিপ্ট শেখা উচিত, এই সব কিছু আসলে আজকে ডিসকাস করব। আর ক্যারিয়ার পাথটা কি সেটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, যে কোন লাইনে তোমরা পড়াশোনা করলে বা কোন ল্যাঙ্গুয়েজ শিখলে তার ভবিষ্যৎটা কি। তোমরা যারা গুগলে জব করতে চাও, গুগলে চাকরি করতে চাও, তাদের জন্য কিভাবে পড়াশোনা করতে হবে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় বা আদার কোনো ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাদের জন্য কোন ধরনের ইনফরমেশন টেকনোলজি বা আইসিটি কাজে লাগবে। আবার যারা ডাক্তার হতে চাও, তাদের জন্য কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা ভালো হবে। এই সমস্ত বিষয়ে আজকে কথা বলবো। পাশাপাশি তোমাদের মধ্যে যারা বিজনেস করতে চায়, এন্টারপ্রেনার হতে চায়, অর্থাৎ স্টার্টআপ নিয়ে ইন্টারেস্ট আছে, তাদের জন্য কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত এবং প্রোগ্রামিং এর স্টাইলটা কি হতে পারে। ভিন্ন ভিন্ন স্টাইল আছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার। কোন স্টাইলে তুমি পড়াশোনা করলে বেটার হবে তোমার জন্য, সেটা নিয়ে কথা বলবো। আরো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পর সেটার ইউজটা কি করতে পারো। মাল্টি ডাইমেনশনাল ইউজ আছে একটা ল্যাঙ্গুয়েজ শিখলে। তোমাদের সি শেখার পরেও সি দিয়ে অনেক ধরনের কিছু করা যায়। তারপরে জব ফিল্ড বা ফ্রিল্যান্সিং যদি আমরা করতে চাই, ফ্রিল্যান্সিং করে মনে করো তুমি বাসায় ধরো তোমাদের ইচ্ছা হলো যে না আমি ফ্রিল্যান্সিংই করব, আমি কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের জব করব না, আমি বাসায় বসে বসে ডাক্তার ইঞ্জিনিয়ারের 3 থেকে 4 গুণ বেশি টাকা ইনকাম করব। মানে একটা ডাক্তারের যদি মান্থলি স্যালারি 2 লাখ টাকা হয়, তাহলে তুমি মান্থলি স্যালারি মনে করো 80-90 লাখ টাকা ইনকাম করতে চাচ্ছ ফ্রিল্যান্সিং দ্বারা। সো ইটস অলসো পসিবল। তো ফ্রিল্যান্সার যারা হতে চাও তাদের জন্য আজকে কথা বলবো যে কোন ধরনের দৃষ্টিকোণ থেকে আগালে তোমার বেটার হবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজ, স্টাইল, তারপরে এটাকে স্টার্টআপ বিজনেসে কেমনে ইউজ করে। আবার যারা সায়েন্টিস্ট হতে চাও তারা কিভাবে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখলে তোমাদের ভালো হবে। যারা ডক্টর হতে চাও, ডক্টর এটা তো বলছি মনে হয়, ডক্টরসদের জন্য কোনটা ভালো হবে। সরি। আর যদি ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে যেতে চাও, যে কোনো ইঞ্জিনিয়ারিং এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগেই, ওটা মানে ছাড়ার কোনো উপায় নাই। তো ইঞ্জিনিয়ারিং বলো, ডক্টর বলো বা বিজনেস করতে চাও, যে লাইনে যাও তুমি, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং বার আমি তো লিখতে পারলাম না রে বাচ্চারা, কি আর ক্লাস নেব। কথা কি বলো। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন হইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাদের জন্য দরকার। এই সবার জন্য দরকার, এতটুকু প্রথম কথা। তো আমি যেহেতু এই এই ক্যারিয়ার গুলোতে কোথায় তোমাদের এই আচ্ছা, আরেকটা ব্যাপার, কেউ যদি মিউজিকের উপর গবেষণা করতে চায়, মিউজিশিয়ান হতে চায়, এটা হইতে পারে, সেটার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগতে পারে। আর এমনকি কেউ যদি চায় যে না সে ব্যাট বল খেলবে বা প্লেয়ার হবে, তাহলেও বিভিন্ন প্লেয়ারের মাইন্ড সাইকোলজি বোঝা এবং কোন প্লেয়ার কোন ধরনের টিম কেন হারছে, কেন জিতা যাইতো, সেই ধরনের রিসার্চও
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়। সো খেলোয়াড় হও, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি স্টার্টআপ শুরু করো, বিজনেসম্যান হও, তুমি সায়েন্টিস্ট হও, তুমি যাই হও, ফ্রিল্যান্সার হও, তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা আবশ্যক। এই কথাটা আমি শুরুতে, ক্লাসের শুরুতে এত কিছু বলার মাধ্যমে প্রথমে ক্লাসের শুরুতে তোমাদের বলতে চাচ্ছি। তোমরা যদি সবাই এই কথাটুকু বুঝে যায় থাকো, তাহলে একটু কমেন্টে লিখে জানাও ইয়েস বুঝতে পারছি, আর না বুঝতে পারলে নো লেখো যে ভাইয়া এই পেশায় কেমনে লাগে ভাই বুঝতেছি না। যতটুকু বলছি এতটুকু কথা জাস্ট বুঝছো কিনা, তাহলে ক্লাস শুরু করা যাবে। আর নাহলে তোমার আমি কনভিন্সই করতে পারবো না যে এগুলো শিখা কি লাভ। শিখা যেহেতু লাভ নাই, তাহলে তোমার শিখতে ইচ্ছা করবে না। কয়েকজন ইয়েস লিখছে, বাকিরা কি সবাই বুঝো নাই? ওকে ওকে, কোনো নো আসে নাই আর কি আপাতত। ঠিক আছে, তোমরা রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের যা যা কথা বলতেছি বুঝতে তোমাদের সুবিধা হচ্ছে, বা আমি বুঝাইতে পারতেছি কিনা সেটাও বোঝা দরকার। দুইটাই আসলে দরকার। ভাইয়া যে আরেকবার বুঝতে বলতেছে। যে বুকে আমি বুঝাইতে চাচ্ছি যেটা, সেটা দাঁড়াও আমি আবার বলতেছি, রিপিট করতেছি। আমি বললাম যে সফটওয়্যার তৈরি করার জন্য ব্যাক এন্ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে যারা স্টার্টআপ খুলতে চায়, অর্থাৎ স্টার্টআপ ডেভেলপ করতে চায়, এন্টারপ্রেনার হতে চায়, যারা সায়েন্টিস্ট হতে চায়, যারা ডক্টর হতে চায়, যারা ইঞ্জিনিয়ার হতে চায় বা বিজনেস করতে চায়, যারা ফ্রিল্যান্সার হতে চায়, যারা খেলাধুলা করতে চায় বা যারা মিউজিক শিখতে চায়, তাদের সবারই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা ভালো। আর একটু ভবিষ্যতের কথা চিন্তা করলে প্রোগ্রামিং শেখা ক্লাস 5 থেকেই বাধ্যতামূলক। মানে বাইরের যে কান্ট্রি গুলো আছে, তোমরা যারা একটু রিসার্চ করে দেখো গুগলে সার্চ দিয়ে, পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে খুব দ্রুত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, অর্থাৎ ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চাদেরও শেখায়। আমি এতটুকুই বলছি যে জেবু, দ্রুতি কেমন আছো? জেবু, তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব পেশার মানুষদের লাগবে। আর ব্যাংকে যদি জব করো তাইলেও লাগবে, ব্যাংক এমপ্লয়ি জব আর কি, জব করতেও লাগবে। তো দেবু, তুমি কি বুঝতে পারছো কথাটা? তুমি তো আনমিউট করে বলো এবার। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন কথা হইলো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি শিখবো, আমার স্বপ্ন কি, আমি কোন দিকে গেলে আগাইলে আমার জন্য বেটার হবে, কোন ধরনের প্রোগ্রামিং আমার জন্য বেটার হবে, সেটা তোমরা বুঝতে পারবা এখন আজকের ক্লাসের মাধ্যমে। তো আজকের ক্লাসের উদ্দেশ্য তোমাদের সাথে ডিসকাস করা যে কোন লাইনে কোন ধরনের কি জিনিসপত্র আছে এবং তোমাদের ফিউচারের জন্য এটা খুব বেনিফিট বয়ে নিয়ে আসবে। তো আজকের ক্লাসের গুরুত্ব এ প্লাস পাওয়ার থেকে অনেক বেশি আর কি বলা যেতে পারে, কারণ এ প্লাস পেলে তোমার কেউ টাকা দিতেও পারে, নাও দিতে পারে, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমি যা যা এখন তোমাদের পথ দেখাবো সেটা শিখলে তোমার টাকা দিতে মানুষ বাধ্য। তুমি এ প্লাস পাই ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইতেও পারো, নাও পাইতে পারো, ডক্টর হইতেও পারো, না হইতে পারো, কিন্তু আজকে ক্লাসে তোমাদের যা যা পড়াবো সেটা জানা থাকলে তোমার লাইফে কোনোদিন ডক্টর, ইঞ্জিনিয়ার বা চাকরির দরকার পড়বে না, কিছুই তো পড়বে না দরকার। সো দ্যাটস দ্য থিং। এই কারণে এই ক্লাসের গুরুত্ব অনেক বেশি। সো একটা একটা করে সেকশন আমি শুরু করি, তোমরা আমার সাথে সাথে নোট ডাউন করো নিজের খাতায় প্রত্যেকটা জিনিস। প্রথম কথা আমি আসি যে আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট আছে, তাদের কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত সেটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে এখন। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বুয়েটের কথা যদি বলি, বুয়েটে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, সিএসসি, টিপলি, তারপরে অনেক সিএসসি মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টিপলি মানে হইলো ইলেকট্রিক এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, তারপরে সিভিল আছে, তারপরে হইলো তোমার কি বলে এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, আইওটি আছে, সরি আইপি আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যান ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে মেরিন ইঞ্জিনিয়ারিং আছে, আরো অনেক কিছু আছে, যাই হোক ওইদিকে আমি গেলাম না।
এই ইঞ্জিনিয়ারদের বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। সিএসসি তে যারা আছে তাদের তো লাগবেই, কারণ তারা সফটওয়্যার তৈরি করে। তাদের সব ধরনের ল্যাঙ্গুয়েজে জানা লাগে সফটওয়্যার তৈরি করার জন্য, তার তার কোনো ছাড় নাই। কিন্তু সব ইঞ্জিনিয়ারদের সব ধরনের ল্যাঙ্গুয়েজ লাগে না। এখন আমি যদি বলি ট্রিপলি, সিভিল আর মেকানিক্যাল, আইপি, এদের যে ধরনের কাজ সেটা সফটওয়্যার বানানো না। এই ইঞ্জিনিয়ার গুলো সফটওয়্যার বানায় না। এরা কি বানায়? এরা বানায় হলো সিএসসি বাদে আদার ইঞ্জিনিয়াররা কি করে প্রোগ্রামিং শিখে সেটা বুঝাই। যেমন আমি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি, গ্রাজুয়েশন করেছি। ওখান থেকে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এ এনভায়রনমেন্টকে বোঝার জন্য যে কোন জায়গায় এনভায়রনমেন্ট বেশি দূষণ হচ্ছে, সেই বায়ুর যে তথ্য সেগুলাকে একটা অনেক বড় বড় ডাটা, এটাকে বলা হয় বিগ ডাটা। বড় ডাটা মানে কারে বলা হয়? বড় ডাটা মানে ডাটার দাম 20 টাকা হয়, আর নর্মাল ডাটার দাম 20 টাকা হইলে বড় ডাটার দাম হবে 40 টাকা। তুইটি বড় ডাটা কারে বলে আসলে? কি মনে হয় তোমার? বড় ডাটা মানে অধিক সংখ্যক ইনফরমেশন যুক্ত কোনো চার্ট বা গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সুইটি। বড় ডাটা মানে হলো 40 টাকার থেকে বাজার থেকে সবজির দোকানে যায় 40 টাকার ডাটা কিনে আনলে হবে না। সুইটি যেটা বলছে সেটা সঠিক। বিগ ডাটা মানে হলো হয়তো অনেক বেশি তথ্য, আবহাওয়ার এক একটা লেয়ারের তথ্য, হয়তো 1-2 লাখ তথ্য। সেই তথ্য থেকে আমার বুঝতে হচ্ছে যে ঢাকার আবহাওয়া খারাপ হয়ে যাইতেছে। ঢাকার কোনো একটা ফ্যাক্টরিতে সিভিল ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং করে সেই আবহাওয়াটাকে দূষণমুক্ত করতে হবে, এবং সেখান থেকে আমার চিন্তা করতে হবে যে আবহাওয়ার ডাটা অ্যানালাইসিস করে বুঝতে হবে যে পদ্মা সেতু বানাইলে পদ্মা সেতুটা কোন ভাবে ভেঙে পড়তে পারে। কারণ পদ্মা সেতু আবহাওয়ার জোরেও ভেঙে পড়তে পারে। পারে না? সবাই কি জানি না ভূমিকম্প হইলে ব্রিজ বিল্ডিং সব ভাঙতে পারে না? জি ভাইয়া। জি ভাইয়া। যে এই তো। তো আবার তাইলে সিভিল ইঞ্জিনিয়ারদের বিগ ডাটা অ্যানালাইসিস লাগে, এটাকে বলা হয় বিগ ডাটা অ্যানালাইসিস। আবার অন্যান্য ইঞ্জিনিয়ার আইপি দেরও ডেটার উপরে অনেক কাজ করতে হয়। একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা রোবট বানাইলো, কারণ রোবট বোকা, কিছু বুঝে না। রোবটকে শিখাইতে হয় যে এটা মেয়ে ওইটা ছেলে। মেয়ে ছেলে বোঝার জন্য যে প্রোগ্রামিং এর যে সেকশনটা সেটাকে বলা হয় মেশিন লার্নিং, এমএল। আর এটার আরো ডেপথে গেলে ডিপ লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। অথবা আরো ডেপথে তুমি যদি যাও, এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, অথবা কনভলিউশনারি নিউরাল নেটওয়ার্ক, সিএনএন, এগুলো লাগে। সো এতটুকু আমরা বুঝতে পারলাম যে সিভিল ইঞ্জিনিয়ার হোক মেকানিক্যাল হোক সবারই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কাজে লাগে। এরপরে আমি একটু ডক্টরদেরকে কথা বলতে চাইতেছিলাম, ডক্টরদের কেন লাগতে পারে। ভাই এরোস্পেস ইঞ্জিনিয়ারদের কি লাগবে মানে একটু? এয়ারস্পেসের ইঞ্জিনিয়ারদের তো অবশ্যই লাগবে, বিকজ প্রথম কথা প্লেনটা যেটা চলতেছে সেটা এখন অটো পাইলট মোডে চলে। অটো পাইলট মোড একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে। এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার যদি না বুঝে যে ওই কোডটা কেমনে লেখা, তাহলে তো প্লেন চালানোর প্রশ্ন ওঠে না। আর এরপরে বলি, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারদের অনেক সময় ম্যাটেরিয়াল নিয়ে স্টাডি করতে হয়। আচ্ছা, লোহার তৈরি প্লেন উড়ে নাকি অ্যালুমিনিয়ামের তৈরি প্লেন উড়ে? যে জিজ্ঞেস করলো একটু বলো তো ভাই। অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম। কেমনে বুঝলো বিজ্ঞানীরা? বা লোহা দিয়ে উড়ে দেখছিল তাইলে নাকি? হ্যাঁ, হতে পারে। লোহা দিয়ে উড়ে দেখছে উড়ে না, অ্যালুমিনিয়াম দিয়ে দেখছে উড়ে, সমস্যা কি? এখন অ্যালুমিনিয়াম ছাড়া আদার মেটাল দিয়েও তো প্লেন বানানো যেতে পারে, কিন্তু আমরা কি প্রত্যেকটা প্লেন 2-400 কোটি টাকা দিয়ে প্লেন বানিয়ে তারপরে উড়ায় তারপরে এই যে কথা রইলো রবিউলের বাসায় ব্লাস্ট করাবো? কি বলো রবিউল? না ভাইয়া। ব্লাস্ট করাবো না। তাইলে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারের মাথায় চিন্তা এসে গেল যে কি করা যায়। তখন সে চিন্তা করে দেখলো যে আমার কাছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ডেটা, অর্থাৎ ম্যাটেরিয়ালের বিভিন্ন প্রপার্টিস। তোমরা একটা চ্যাপ্টার পড়ছো মনে হয়, পদার্থবিজ্ঞানে পড়ানো হয়। চ্যাপ্টারটার নাম হলো ইলাস্টিসিটি এন্ড স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার। কেউ কি নাম শুনছো চ্যাপ্টারটার? জি ভাইয়া।
ওই চ্যাপ্টারটার মধ্যে দেখছো না মডুলাস অফ ইলাস্টিসিটি, ইয়ং এর গুণাঙ্ক, হ্যান আছে, এগুলা কোনো কাজে লাগে না তোমাদের মনে হয়? সবাই খেয়াল করছো ওই চ্যাপ্টারে এইসব জিনিসপত্র আছে? জি ভাইয়া লাগবে। ওই এরোপ্লেনের ইঞ্জিনিয়ার যদি প্লেনের ম্যাটেরিয়াল চিনতে চায় যে কি ম্যাটেরিয়াল দিয়ে বানাইলে সব থেকে শক্ত প্লেন হবে আবার উড়বেও, সেটার উপরে কাজ করতে গেলে ওর অনেক ম্যাটেরিয়ালের ওই ইয়ং এর মডিউলাস, বাল্ক ডেন্সিটি, ঘনত্ব, ভর সবকিছুর উপরে অনেক ডিটেলসে অনেক বিগ ডাটা নিয়ে রিসার্চ করতে হবে। সেটা করার জন্য তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাটা আবশ্যক। বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম? জি ভাইয়া, কোন ল্যাঙ্গুয়েজটা স্পেসিফিক্যালি আর কি ওইটা? হ্যাঁ, আমি যাবো ওই লাইনে। আরেকটা বড় ব্যাপার হলো ওইখানে শুধু এইটুকু না, ডিজাইনিং এর ব্যাপার আছে। কোন আবহাওয়াতে চলতে পারবে সেটাও বুঝতে হয়। আবহাওয়ার ডিজাইনিং এর জন্য অনেক ডেটা নিয়েও কাজ করতে হবে। আবার মডেলিং এরও কাজ আছে। মডেলিং মানে হইলো কোন পার্টসটার সাইজ কতখানি করলে প্লেনটা ঠিক মতো উড়বে সেটা বুঝতে হবে। এবার আসা যাক ডক্টরদের কাছে আসি। ডক্টরদের কেন লাগতে পারে? ডক্টরের মধ্যে এমবিবিএস বলো, তারপরে তুমি এফআরসিএস বলো, সামনের দিকে আরো যত ডিগ্রি আছে সবই বলো, তাদের মূল কাজটা কি? ডক্টরের মেইন কাজ কি জানো? 1 নম্বর কাজ হইলো সিমটম বোঝা, কেস আন্ডারস্ট্যান্ডিং। 2 নম্বর কাজ হইলো সিমটম বুঝে করোনা হইছে না কি হইছে সেটা বুঝতে পারলো সে, সিমটম অ্যানালাইসিস করে, বা সিমটম না বলে আমি সহজে বলি কজ, ইফেক্ট আন্ডারস্ট্যান্ড করে, তারপরে কজ খুঁজে বের করে। তারপরে কাজ হইলো মেডিসিন দেয় বা সলভ করে, সলভ দা প্রবলেম। এখন গুগল করছে কি, যত ডাক্তার যত দুনিয়ায় ওষুধ দিছে সেই কোটি কোটি ডাক্তারের বুদ্ধিমত্তাকে কিছু বিগ ডাটা হিসেবে নিজের কাছে আনছে। আইনা ওরা মেশিন লার্নিং অ্যালগোরিদম দ্বারা ওই তথ্যকে ট্রেন করিয়ে কম্পিউটারকে একটা ডাক্তার বানিয়ে ফেলছে। এরপর ওই ডাক্তারের দিয়া বিভিন্ন রোগের সিমটমসে দেখে বিভিন্ন রিপোর্ট। তোমরা কি করো, ডাক্তারের কাছে গেলে রিপোর্ট, ডাক্তার কিন্তু এমনি তোমার কিছু একটা বলে দেয় না। ডাক্তার কিন্তু ওঝা বা কি বলে কোনো আধ্যাত্মিক মানুষ না। ডাক্তার তোমারে গেলে রক্ত পরীক্ষা দেয়, তোমারে মল মূত্র, তারপরে অনেক কিছু পরীক্ষা দেয়, তোমার বডির ইনফরমেশন নেয়। এরপর তুমি কি করো, ইনফরমেশনটা পেয়ে গেলে, হামিদা বলো তো কি করি আমরা? ইনফরমেশনটা পেয়ে গেলে ডক্টরের কাছে যায় কি করি? আচ্ছা, হামিদা আনমিউট করতে পারতেছে না। পূর্ণিমা বলো তো কি করি আমরা? আচ্ছা, কেউই আনমিউট হইতে পারতেছে না। ওদের ডাক্তার অনুযায়ী আমরা বুঝতে পারলাম ওরা বোবা হয়ে গেছে। কেমনে বুঝলাম? প্রথমত আমি কিন্তু বলতে পারলাম না যে ওরা বোবা, কিন্তু আমরা যখন টেস্ট করলাম যে আনমিউট করতে পারো কিনা বলো তো, পারলো না, তখন আমরা ধরে নিলাম যে হামিদা আর পূর্ণিমা হইলো বোবা অবস্থায় আছে। এখন এই যে তথ্যটা, রিপোর্টটা, সেটা কিন্তু কম্পিউটারের ভিতরেই ডাটা হিসেবে কম্পিউটার নিয়ে রোগীকে ওষুধ দিয়ে দিতে পারে। সমস্যাটা কোথায়? কম্পিউটার তো ডাক্তারি বা এমবিবিএস পড়ে নাই, কিন্তু যে ডাক্তার পড়ছে তার ডাটাটা আমরা তো নিতে পারি। সে কোন দিন, সে একটা ডাক্তার মনে করো 40 বছর ডাক্তারি করছে। এখানে কারো মা বাবা ডাক্তার আছে নাকি? কি আনমিউট করে বলতে পারো? 40 বছর যে ডাক্তারি করছে বা মেডিকেলে পড়াশোনা করছে, সরি, যে ওষুধ দিছে, তার মাথার থেকে অর্থাৎ তার রিপোর্ট গুলা দেখে, তার প্রেসক্রিপশন দেখে গুগল করেছে কি, মেশিনকে ট্রেন করে ফেলছে। সো গুগলের যে ডাক্তার অর্থাৎ কম্পিউটার, সেই ডাক্তার একসাথে 1 কোটি ডাক্তারের সমান বুদ্ধিমান। তাইলে এমবিবিএস ডক্টররা যে বেশিরভাগ যে কাজটা করে, স্পেশালিস্টটা না, সার্জারিটা না, সেই ডক্টররা যেটা করে সেটা সম্পূর্ণ মেশিন লার্নিং দ্বারা ট্রেন করা সম্ভব এবং সম্পূর্ণ প্রোগ্রামিং দ্বারাই করা সম্ভব। অর্থাৎ একটা ডাক্তারের না, একটা ডাক্তারের 7 থেকে 10 বছরের এমবিবিএস পড়া শুধু না, 1 কোটি ডাক্তারের 20-30 বছরের পড়াশোনা একটা কম্পিউটারের ডাটার ভিতরে ট্রেন করে একটা কম্পিউটারকে 1 কোটি ডাক্তারের সমান শক্তিশালী বানিয়ে তোলা সম্ভব এখনকার যুগে। এবং গুগল এটা করতেছে। গুগল, মাইক্রোসফট,
তারপরে জেফ বেজোস মানে অ্যামাজন সবাই করতেছে এটা, যেন ডক্টরদের চাকরি আর না থাকে, আর আমাদের যেন ডক্টরের কাছে সিরিয়াল দিতে না হয়। মেশিনের কাছে সিরিয়াল লাগবে না, রিপোর্ট তোমার মোবাইলে স্ক্যান করে তোমারে এমনি ওষুধ দিয়ে দিবে গুগল ডক্টর, ঠিক আছে? আমার কথা শুনে অনেকে হাসতেছে, কিন্তু এটা হাসির কিছুই নাই। মাত্র 5-7 বছরের মধ্যে তুমি দেখতে পারবা সবকিছু চলে পড়ালেখার আসবে। দাম নেই ভাইয়া আর। ইয়ে কি বলে। এইবার আসা যাক কোন ধরনের ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। আচ্ছা, আমি এতটুকু যা বলছি এটা নিয়ে কারো সমস্যা যদি না থাকে তাহলে নো লেখো, সরি সমস্যা যদি থাকে তাহলে নো লেখো, সমস্যা না থাকলে ইয়েস লেখো, বুঝতে পারলে সবাই। আমি কিন্তু এখনো কিছু এর ফুল মিনিং কি জাকিয়া একটু জোরে বলো। ভাইয়া? ই এটার ফুল মিনিং কি? ট্রিপলি ইলেকট্রিক এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার ছিল আমার মনে হয়। ট্রিপলি ইঞ্জিনিয়ারিং মিনিং গুগলে যা আছে সেটা আমার জিজ্ঞেস করা মানে হলো আমার বুদ্ধিমত্তার মিসইউজ করা। এই যে লেখা আছে দেখো এখানে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আমি তোমার দিয়ে দিচ্ছি। গুগলে একটা মানে গুগলে আমি আমার ছোটবেলায় অনেক গান এবং অনেক সুন্দর সুন্দর ভাইয়া, নায়িকাদের যখন সার্চ। কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে? হ্যাঁ আলিম, আমি ওই প্রশ্নের উত্তরে যাই নাই, আমি জাস্ট এতটুকু বুঝাইছি যে কার কি লাগতে পারে, কেন লাগতে পারে, এতটুকু বুঝাইছি। ভাই আমি বুঝি নাই। পূর্ণিমা কি বোঝা নাই বলো তো? পূর্ণিমা আনমিউট হও তারপরে বলো। হ্যালো। ভাই ডক্টরদের প্রোগ্রামিং শেখার গুরুত্বটা একটু আবার। প্রথমে আমি বুঝিয়ে বললাম যে ডক্টরদের কাছ থেকে তথ্য নিয়ে ডক্টরদের মতো আরো ডক্টর কিন্তু বানানো সম্ভব কম্পিউটার দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। ডক্টররা যদি কোনো বড় ধরনের ব্যাকটেরিয়ার উপর রিসার্চ করতে চায়, ব্যাকটেরিয়ার মিউটেশনের তথ্য আসবে বিগ ডাটা আকারে, কোটি কোটি ডাটা আসবে। সেই ডাটা থেকে কোন ধরনের ওষুধ দিলে আসলে কাজ করবে সেটা গেস করা একটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সেটা করা যাবে। তখন ডক্টররা কোনো মেডিসিনের সলিউশনটা খুব দ্রুত বের করতে পারবে। এখন চিন্তা করে দেখো করোনার ভ্যাকসিন এত তাড়াতাড়ি কেমনে বের করতেছে মানুষ। যদি করোনার ভ্যাকসিন দ্রুত আবিষ্কার করতে চাই তাহলে অনেক বেশি তথ্য অনেক দ্রুত কম্পিউটারে ট্রেন করে করে রিসার্চ করতে হবে, সেটা করলে আমরা দ্রুত সলিউশনটা পাবো। সো ডক্টরদের কেন লাগতে পারে মেশিন লার্নিং বা প্রোগ্রামিং সেটা কি বুঝছি আমরা? জি ভাইয়া এখন বুঝতে পারছি। জি ভাইয়া, জি অবশ্যই। ভাইয়া। এরপরে আসো, এরপরে হইতে পারে একটা রোগীর একটা জায়গায় একটা সার্টেন কিডনিতে একটা পাথর হয়েছে, সেই পাথরটাকে তুমি মেশিন দ্বারাই ডিটেক্ট করে মেশিন দ্বারাই রিফিউজ মানে ই করে দিতে চাচ্ছ, ড্যামেজ করে দিতে চাচ্ছ বা কেটে বের করে আনতে চাচ্ছ। সেটার জন্য যে প্রোগ্রামটা যে সফটওয়্যারটা লিখতে হবে সেই কোডটা কে লিখবে? একটা আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, সিএসসির ইঞ্জিনিয়ার যারা আছে মনে করো, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যারা করে, তারা কিন্তু কোড লিখতে পারে, কিন্তু তারা জানে না যে কিভাবে একটা ডাক্তার কোনো কিডনির পাথর ডিটেক্ট করে এবং কোন জায়গায় পাথর আছে সেটা বুঝে। পূর্ণিমা তুমি কি কথাটা বুঝতে পারতেছো? জি ভাইয়া। তাহলে বলো তো আসলে কি লাগবে? সিএসসির ইঞ্জিনিয়ার কি পারবে ওটা করতে? না ভাইয়া। তো সিএসসি ইঞ্জিনিয়ারের থেকে অনেক বেশি জ্ঞান আছে মানুষের বডি সম্পর্কে একজন ডক্টরের। সো হিউম্যান বডির যে ইঞ্জিনিয়ার ডাক্তার, সে যদি প্রোগ্রামিং না শিখে তাইলে ওই ধরনের ইনোভেশন কখনোই পৃথিবীতে সম্ভব হবে না। সো ডাক্তারদের সবারই কিছুদিন পরেই বাধ্যতামূলকভাবে প্রোগ্রামিং শেখানো হবে। এটা বেশি দূরেই না, মানে তোমাদের যুগেই শুরু হয়ে যাবে বলতে পারো। এবার আসা যাক আমরা ইন্টারেস্টিং কিছু ব্যাপার বুঝি। আমি একটু লিখবো এখন, ঠিক আছে? লেখার সময় জেনারেলি আমি 90% বানান আমি ভুল রেখি, কারণ আমার বানান মনে থাকে না। তো তোমরা এই ব্যাপারটা আগেই নেগলেক্ট করো। আমি কিছু লিখতেছি, সবাই ফলো করো। আচ্ছা, প্রোগ্রামিং এ শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের সব থেকে পছন্দের কিছু জিনিসপত্র, মোস্ট পপুলার জিনিসপত্র নিয়ে আলোচনা করি।
মোস্ট পপুলার হলো তোমাদের একটা চ্যাপ্টার আছে HTML, সেটা দিয়ে অনেকে আমরা ওয়েব ডেভেলপ করতে চাই, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, ওয়েব ডেভেলপমেন্ট। এখন প্রশ্ন হলো ওয়েব ডেভেলপমেন্ট যদি খালি শিখি খুব ভালো মতো, তাইলে আমার জব কতখানি সিকিউর, বা আমি ক্যারিয়ার কি করতে পারি? ওয়েব ডেভেলপারদেরই মাসিক বেতন 1 কোটি টাকার উপরে আছে পৃথিবীতে। তার মধ্যে তুমি যদি একজনও হও তাহলে তোমার মাসিক বেতন 1 কোটি টাকা অবশ্যই হবে। তো পৃথিবীর সেরা ওয়েব ডেভেলপারদের কথা বলতেছি। কিন্তু তুমি তো সেতিমেতি শিখবা, একটু আধটু শিখবা, বেশি শিখবা না। বাংলাদেশে যারা ওয়েব ইঞ্জিনিয়ার আছে তাদেরও বেতন 1 কোটির কাছাকাছি, সেটা আমি বলতে চাইতেছি। তো বাংলাদেশে অনেক ভালো ওয়েব ডেভেলপমেন্ট করলে তোমার বেতন 1 কোটি টাকার কাছাকাছি হবে, বাংলাদেশেই, বাইরেও না। গুগলে গেলে তো তোমার অনেক, ভাইয়া সেটা বলতেছি না। হ্যাঁ বলো ভাই। প্রোগ্রামার আর ওয়েব ডেভেলপারের কি ভ্যালু একই হবে? ওয়েব আসতেছি, এই জিনিসটা তুমি নিজে বুঝতে পারবা একটু পরে। এখন ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য যদি তোমাকে একটা ভালো ওয়েব ডেভেলপার নাও হও, মোটামুটি ওয়েব ডেভেলপার হও যারা একটা স্ট্যাটিক পেজ বা একটু ডাইনামিক পেজ তৈরি করতে পারে, বা একটা ওয়েবসাইটে তুমি একটা স্টার্টআপ কেউ করতে চাইতেছে, তোমার পাশের দোকানদারকে দেখলা যে সে হয়তো জিনিসপত্র বেচতে চায় কিন্তু এখন বেচতে পারে না কারণ করোনার জন্য লকডাউনে বসে রয়েছে, বা আরো অনেক ইস্যু আছে। এই ধরনের জিনিসের জন্য তুমি তারে বললা যে ভাই আপনার একটা ওয়েবসাইট বানিয়ে দেই, সে হয়তো মুদি দোকানদার, সে তোমারে এখন খাইতে পারতেছে না, মরে যেতেছে, সে তোমারে অ্যাটলিস্ট কি বলবে, বলবে আমারে যে তুমি বাঁচাও, তোমারে আমি মিনিমাম 2-3 হাজার টাকা দেবো না, সমস্যা নাই। তুমি একটা মানুষের কাছ থেকে 2-3 হাজার টাকা পেয়ে গেলা তোমার পাশের বাসার মুদি দোকানদারের কাছ থেকে, বুঝছো? এখন যদি তুমি একটা ওয়েবসাইট বানিয়ে এরকম 500 মুদি দোকানদার খুঁজো, তাইলে তোমার মাসে ইনকাম হবে 500 ইন্টু 1000, মানে 5 লাখ করে ইনকাম হবে। তুমি ধরো কিছুই বুঝো না, খালি ওয়েব ডেভেলপমেন্ট বুঝো, ওয়েবের মাধ্যমে মানুষকে নিজের কাছে নিয়ে আসলা এবং তাদের ওয়েবসাইট বানিয়ে দিলা, তাতেও তোমার 5 লাখ টাকা মাসে ইনকাম হবে, প্রথম কথা। এরপরে আসো যে খালি ওয়েব ডেভেলপার যদি তুমি না হও, ওয়েব ডেভেলপমেন্টের সাথে যদি তোমার প্লাস তোমার ব্যাকিং ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের পাওয়ার আছে, যেটাকে বলে ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট মানে হলো একটা ওয়েবসাইট সামনে তুমি যেটা দেখো এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট মানে হলো চেহারার মানে মুখের সামনের অংশটা, যেটা আমরা ফেয়ার এন্ড লাভলি দিয়ে মাইকে রাখি, খুব সুন্দর দেখা যায়। আর পিছনে যেটা কাজ হইতেছে সেটা অনেক গভীরে কাজ হইতেছে, অনেক লেয়ারে লেয়ারে অনেক কিছুর সাথে একটা কানেক্টেড অনেক কিছু হইতেছে, এটাকে বলা হয় ব্যাক এন্ড। যদি তুমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটারই এক্সপার্ট হয়ে থাকো, এটাকে বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তুমি যদি এই দুইটা জায়গায় এক্সপার্ট হয়ে থাকো, তাহলে তুমি শুধু একটা ওয়েবসাইট বানাইতে পারো না, তুমি একটা স্টার্টআপ তৈরি করার জন্য, একটা ই কমার্স সাইট তৈরি করার জন্য, একটা দারাজ ওয়েবসাইট তৈরি করার জন্য, একটা অ্যামাজন বানানোর জন্য, একটা কি বলবো একটা ইউটিউবের মতো ওয়েবসাইট বানানোর জন্য, একটা কি বলে এখানেই.com বানানোর জন্য, একটা পাঠাও.com বানানোর জন্য তোমার ক্যাপাসিটি আছে। তার মানে এই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড যদি শিখতে চাও, খালি ওয়েব ডেভেলপমেন্ট হবে না, তোমার জাভাস্ক্রিপ্ট, তারপরে জেসন এনভায়রনমেন্টে কাজ করার অভ্যাস আছে, তোমার সিএসএস এবং বুট বুটস্ট্র্যাপ এই নলেজ গুলাও আছে, প্লাস তোমার কি বলবো অথবা এই লাইনগুলো ছাড়া আরেকটা ওয়ে আছে, তুমি জাভাস্ক্রিপ্ট, সিএসএস পিএইচপি নলেজ আছে, সরি পিএইচপি, তারপরে তোমার সামথিং আরো অনেক জিনিস, আমি এটা নিয়ে কথা বলবো আস্তে আস্তে, এত আটবে না, আমি লিখতে চাইতেছি না। আমি জাস্ট এতটুকু বলতে চাইতেছি, তোমার খালি প্রোগ্রামিং তোমার খালি HTML এর জ্ঞানটাই আছে তা না, তোমার প্রোগ্রামিং এর জ্ঞানও আছে, তখন তুমি ব্যাকএন্ডে কাজ করতে পারবা। দ্যাট মিন্স তুমি একটা প্রোগ্রামারও, তোমার কোডও জানা আছে ভালো মতো। যে প্রশ্নটা করছিলা সে কি এখন বুঝতে পারছো? এই ধরনের ইঞ্জিনিয়ারদের জেনারেলি তোমাদের পরিচিত প্রতিষ্ঠান, সবাই মনে হয় উদ্ভাসের নাম শুনছো। উদ্ভাসে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নর্মালি
1 কোটি টাকার উপরে পে করা হয় মাসে, প্রত্যেক মাসে। রিজনটা হলো সে এই লাইনগুলোতে সবগুলাতে এক্সপার্ট। সো তোমরা আই থিঙ্ক ধরতে পারছো যে শুধু ওয়েব ডেভেলপমেন্ট শেখা আর কোড সহ ওয়েব ডেভেলপমেন্ট শেখার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় হবে। কি কোড ল্যাঙ্গুয়েজ কোন জায়গায় শিখবা সেটা নিয়ে কথা বলবো, বাট এতটুকু যারা বুঝাইছি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, বুঝে থাকলে ইয়েস লেখো। আর ক্লাস কি আমি নিচ্ছি তোমাদের খারাপ লাগতেছে ছেড়ে দেব নাকি আরো কন্টিনিউ করব, তোমরা একটু আমাকে বুঝিয়ে বলো। যদি কারো কষ্ট থাকে কোনো বা কিছু না বুঝাইতে পারি। না ভাইয়া ভালো লাগছে, কমপ্লিট করেন। ওকে ওকে, তোমরা রেসপন্স করো। খুব বোর হয়ে গেলে রোজার মাসে অনেকের কষ্ট হইতে পারে, তাইলে আমি আবার বন্ধ করে দেব। বেশি পড়ানোর দরকার নেই, বেশি বোঝানোর দরকার নেই, বাট এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই কারণে বুঝাইতেছি। কারণ আমি তো আগেই বলছি, তোমার যতই কেউ পড়ায়, তোমার টিচারের বেতনই হইলো 20,000 টাকা। তো তোমার টিচার তোমারে যা শিখাইবো সেটা দিয়ে তুমি ক্যারিয়ারে বা টাকার জগতে বেশি কিছু ইনকাম করতে পারবা, এটা আশা করাটা বেটার না। কিন্তু তার কাছ থেকে অনেক জ্ঞান এবং জীবনের অনেক মূল্যবান জিনিসপত্র অ্যাচিভ করতে পারবা। অপরদিকে আমার বেতন তো অনেক, আমি বুয়েটে জব করি। সো আমার কাছ থেকে যে ধরনের জিনিস শিখতে পারবা ওইটা তোমার লাইফে টাকার দিক থেকে তোমারে ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে আর কি। সো আই থিঙ্ক ধরতে পারছো পার্থক্যটা। আচ্ছা, এখন আসা যাক, আমি যদি অ্যাপের লাইনে কথা বলি, অ্যাপ ডেভেলপ করতে চাই, ডিমান্ডটা কি দেখো মার্কেটে। দারাজ বলো, অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, তারপরে এদের ডিমান্ডটা হলো অ্যাপ লাগবে, ওয়েবসাইট লাগবে, এবং তাদের এই জিনিসগুলো বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগবে। এখন তোমাকে আমি খুব ভালোভাবে বুঝাই, তোমরা যে সি পড়ো আর সি প্লাস প্লাস পড়ো, এইটার অ্যাপ হইলো উইন্ডোজ অ্যাপের জন্য বেটার। উইন্ডোজের জগতে যত শক্তিশালী অ্যাপ আছে সবগুলারই বেসিক কোড সি প্লাস প্লাসে লেখা, অনেক বেশি কোড। উইন্ডোজের জগতে মানুষ সি ছাড়া কিছুই বুঝে না। সো এখনকার যুগে তাই বলে কিন্তু তা না। এখনকার যুগে মানুষের কাছে 10টা মানুষের কাছে গেলে 10টা মানুষের কাছে 10টা কম্পিউটার পাবো না, কিন্তু 10টা মোবাইল নিশ্চিত পাবো। সবাই আমার কথা এগ্রি করো? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এখন সি প্লাস প্লাস এর চাহিদা এই দিক থেকে আবার ডাউনও হইতে পারে, কিন্তু এটা অনেক প্রাচীন যুগ থেকে চলে আসতেছে এবং এটা দিয়ে খুব বেটার ওয়েতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। OBJECT, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বেশি লিখলাম না আমি। উইন্ডোজ অ্যাপ আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য, এমনকি ব্যাক এন্ডে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যাক এন্ড সি এবং সি প্লাস প্লাস ইউজ করা যায় এবং করেও। এবং অনেক ইঞ্জিনিয়াররাও তোমার প্রবলেম সলভ করার জন্য টিপোলিতে যারা পড়ে, ইলেকট্রিক কি যেন দেখলাম একটু আগে, কে যেন শুনতে চাইলে, টিপোলির মানে কি? আচ্ছা, মাত্র একটু দেখাইলাম, তোমরা ভুলে গেলা। যাই হোক, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, যাই হোক, তাদের লাগে কি, তাদের সবসময় কারেন্টের ফ্লোর উপরে একটা অ্যানালাইসিস করতে হয়। সেটাকে অ্যানালাইসিস করার জন্য তারা একটা গণিত ব্যবহার করে, এটাকে বলে ফুরিয়ার অ্যানালাইসিস। সিভিল ইঞ্জিনিয়াররা সারা জীবন মোমেন্ট অ্যানালাইসিস করে, আর টিপোলির ইঞ্জিনিয়াররা সারা জীবনই ফুরিয়ার অ্যানালাইসিস করে। এই ধরনের গণিত করার জন্য ওদের সি প্লাস প্লাস এর দরকার পড়ে। এখন আসা যাক, সি আর সি প্লাস প্লাস এর এতটুকু ইউজ, তুমি এটা দ্বারা গেম তৈরি করতে পারবা, কম্পিউটার গেম, গ্রাফিক্স দিয়ে, যেটার অনেক ডিমান্ড আছে, হাই ডিমান্ড আছে, এবং পিসির জন্য বেস্ট বলতে পারো। আর ওয়েবের জন্য তুমি ইউজ করতে পারো সি প্লাস প্লাস, হলো এই লাইনে। এখন অ্যাপ আর ওয়েবসাইট বানানো গেলেও, আমি পরবর্তীতে চলে আসি, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। যারা সি আর সি প্লাস প্লাস এর ইউজ বুঝতে চাইতেছিল তাদের জন্য এটা। তার মানে কম্পিউটারের লাইনে সফটওয়্যার বানাতে যাদের বেশি ইচ্ছা, তারা সি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, এবং যাদের কম্পিউটার গেম ডেভেলপ করারই প্ল্যান আছে শুধু, তারাও সি প্লাস প্লাস শিখতে পারো। এবং যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ইন্টারেস্ট ফিল করো, তাদের জন্য সি
ব্যাকগ্রাউন্ড থাকাটা বেটার, সি এবং সি প্লাস প্লাস। এইবার আসা যাক, যদি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের কাছে আসি, অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য প্লাস ওয়েবসাইটের দিকেও যাব। প্রথম কথা, মোবাইল ফোন, মোবাইল অ্যাপ, যেটাকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বলি, সব থেকে বেশি ইউজার দুনিয়াতে অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য তোমার জাভা স্ক্রিপ্ট, তারপরে জাভা, নর্মাল জাভা ল্যাঙ্গুয়েজ, আর এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে রান করে হইলো ফেসবুকের তৈরি করা ফ্রেমওয়ার্ক রিয়াক্ট নেটিভ বা রিয়াক্ট বলতে পারো। এই ফ্রেমওয়ার্ক দ্বারা তুমি আসলে অনেক অ্যান্ড্রয়েড প্রোগ্রাম লিখতে পারবা। ফ্রেমওয়ার্ক মানে হইলো, তোমার একটু বোঝাই, তোমরা কি যে বঙ্কিমচন্দ্রের, সরি বঙ্কিমচন্দ্র বলতেছি কেন, সনেট, সনেট আসলে কি বলো তো? কেউ একদম কিছু বলতে পারবা সনেট কারে বলে? চতুর্দশপদী কবিতা। মানে কবি, আমি যদি একটা ভিন্ন স্টাইলে বলি, সনেট হইলো কবিতা লেখার একটা ফ্রেমওয়ার্ক, তাই না? হ্যাঁ। যে একটা সাঁচের মতো দিয়ে দিলাম, এই রকম ভাবে বানাইতে হবে, যদি একটু বড় হয় লাইন, এটা সনেট হবে না। তো রিয়াক্ট হইলো, রিয়াক্ট নেটিভ হইলো এমন একটা ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে তুমি জাভা স্ক্রিপ্ট জানা থাকলে, জাভা ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকলে তুমি করতে পারবা কি, রিয়াক্টে কাজ করে অ্যাপ ডেভেলপ করতে পারবা। আর এখানে তোমার যে মানে আইডিই লাগবে, এই কথাটা সবাই ফুল ফর্ম লিখে রাখো, ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্ট। আমি আজকে ক্লাসে তোমাদের যা বলতেছি, এটা তোমরা নরমালি প্রোগ্রামিং এর অনেক বেশি টাকার কোনো কোর্স করলে তোমাকে শেখানো হয়, বাট তোমাকে আজকে ফ্রি ক্লাসে আমি যেহেতু আসছি, আইসিটি পড়াচ্ছি তোমাদের আজকে, তাই এগুলো বলতেছি। আইডিই হিসেবে তোমার লাগবে যেটা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য সব সময় খুব পপুলার একটা আইডিই আছে, সেটা হলো অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও হইলো, মনে করো, অ্যাপটা বানানোর জায়গাটা, আর অ্যাপটা বানানোর জন্য যে কোড লাগবে, ভাষা লাগবে, সেটা হলো জাভা স্ক্রিপ্ট, জাভা ল্যাঙ্গুয়েজ। আর যে স্টাইলে তোমার কোডটা লিখতে হবে, যে ফরম্যাটিংটা, সেটা হলো রিয়াক্ট থেকে আসবে। তো এই তিনটা দিয়ে তুমি আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপার হইতে পারবা। অ্যান্ড্রয়েডের সফটওয়্যার লেখার জন্য তোমার এই লাইনে পড়াশোনা করতে হবে। গুগলে যে জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, জাভা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপর জাভার পাশাপাশি তোমার রিয়াক্ট কি, রিয়াক্ট নেটিভ জানা লাগবে, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ শেখা লাগবে। তিনটা মিলায়া তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইতে পারবা। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য যে জাভাই শুধু লাগে তা না, এটার অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ হলো, তুমি অ্যান্ড্রয়েড অ্যাপটাকে এখন রিসেন্টলি এই অল্টারনেটিভটা অনেক ফেমাস। তুমি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইতে পারো। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইবে। আর অ্যাপলের জন্য আরেকটা কি আছে যেন, কেউ কি বলতে পারো? যারা প্রোগ্রামার আছো, কেউ একটু বলতে পারো না অ্যাপলের জন্য কি আছে? iOS আইওএস ডেভেলপিং এনভায়রনমেন্ট আছে কিছু একটা, ওইটার মধ্যে আইওএস এরটা বানানো যায়, কিন্তু ল্যাঙ্গুয়েজ ভিন্ন করার দরকার নাই, জাভা দিয়ে বানাইতে পারবা। এটা মজার ব্যাপার। এইবার বুঝাই তোমাকে, এখন যেটা জনপ্রিয় আছে সেটা কি জিনিস। এখন জনপ্রিয় ওই মানে অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর জন্য বা অ্যাপলের অ্যাপ বানানোর জন্য যেটা লাগে, সেটা হইলো ল্যাঙ্গুয়েজ লাগে ডার্ট। এটা হলো গুগলের নিজস্ব ল্যাঙ্গুয়েজ। গুগল নতুন রিসেন্টলি বের হয়েছে, এটার বয়স খুবই কম, 5-7-10 বছর হবে কিনা আমার মনে নাই। যাই হোক, ডার্ট ল্যাঙ্গুয়েজ লাগবে শিখা। তারপরে ডার্ট খুবই সহজ, যারা জাভা স্ক্রিপ্ট বা জেসন এনভায়রনমেন্টে জীবনে কাজ করো নাই, তাদের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য এটা আমি এখন যেটা বলতেছি, এটা সব থেকে বেটার হবে। ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখা লাগবে। আর ফ্রেমওয়ার্ক হিসেবে গুগল একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে, ফ্লাটার। ফ্লাটার এনভায়রনমেন্টে তুমি গিয়ে যদি, সরি ফ্লাটার এনভায়রনমেন্ট না, ফ্লাটার ফ্রেমওয়ার্কে যায় যদি তুমি ডার্ট দ্বারা সফটওয়্যারটা লিখো বা কোড করো, তারপর আইডি হিসেবে তুমি অ্যান্ড্রয়েড স্টুডিও আবার ব্যবহার করতে পারো, সমস্যা নাই। তাহলে তুমি অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং শিখতে পারবা। আমি তোমার এনে প্রোগ্রামিং শেখাচ্ছি না, আমি তোমার বুঝাই বলতেছি যে ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখবা, ফ্লাটার কারে বলে, ফ্লাটারে নিয়ে পড়াশোনা করবা, তারপরে দেখবা
ফ্লাটারে যে কাজই করব সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরেই করতেছে। এরপরে সবথেকে বড় সুবিধা এটার মধ্যে আবার স্টার আছে। স্টার কেন? গুগল ফ্লাটার বানাইছে, মানে রিঅ্যাক্ট নেটিভ হলো জুকারবার্গের, ফেসবুকের। এখন ফেসবুকের মালিকের জিনিস তো সবাই ব্যবহার করে, গুগল ওইটার সাথে টেক্কা দেওয়ার জন্য ফ্লাটার বানাইছে। ফ্লাটারের সুবিধা হইলো ফ্লাটারের ডকুমেন্টেশন অনেক স্ট্রং, মানে ফ্লাটার পড়ে পড়ে ইউজ করা খুব সহজ। আরেকটা ব্যাপার, ফ্লাটারের মধ্যে যে অ্যাপটা তুমি বানাবা সেটাকে অ্যান্ড্রয়েডে থেকে অ্যাপলে আইওএস এ নিয়ে যেতে পারবা খুব সহজে। অর্থাৎ অ্যান্ড্রয়েড একটা অ্যাপ বানাইছো তুমি, সেই অ্যান্ড্রয়েড অ্যাপটাকে যদি আবার আইওএস অ্যাপ মানে আইফোন ইউজারদের জন্য বানাইতে চাও তাহলে তোমার আলাদাভাবে কোড লিখতে হইতো কষ্ট করে রিঅ্যাক্ট নেটিভে। কিন্তু ফ্লাটারে তুমি কাজ করলে তুমি অনেক দ্রুত একটা অ্যাপরে অনেক ফাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করতে পারবা। মানে আমাদের অ্যাপ আছে একটা স্টাডি থিয়েটার, স্টাডি থিয়েটার অ্যান্ড্রয়েড প্লে স্টোরে খুঁজো দেখবা স্টাডি থিয়েটার, THEATRE স্টাডি থিয়েটার। এটা আমাদের ডেভেলপার আছে, আমাদের মাই স্টাডি ফ্রেন্ড কোড টিমের, জাপান থাকেও, ও এটা ডেভেলপ করেছে, এখন জাপানে চলে গেছে আমাদেরই ফ্রেন্ড। স্টাডি থিয়েটার যে অ্যাপটা ওইটা বানানো হয়েছে ফ্লাটারে। সুবিধা কি? এটা এখন অ্যান্ড্রয়েডে আছে, মানে শুধু অ্যান্ড্রয়েড ইউজাররা ইউজ করতে পারে আমাদের স্টাডি থিয়েটার অ্যাপটা। এটা একটা দেখতে অনেকটা নেটফ্লিক্সের মতো অ্যাপ, ভিতরে দেখলে মনে হবে সবকিছু নেটফ্লিক্সের মতো, নেটফ্লিক্সে খালি মজা হয় আর এখানে মজার সাথে পড়া যায়, এটা হলো পার্থক্য। এখন আমাদের যে অ্যাপটা সেটা ফ্লাটারে তৈরি করার মেইন রিজন হলো আমরা চাইলে খুব দ্রুত ওই অ্যাপটার বেশি চেঞ্জ না করে, বেশি কোড না লিখাই ওইটাকে দ্রুত আইওএস এ কনভার্ট করতে পারবো। মানে অ্যাপল ইউজারদের জন্য আমরা আমাদের স্টাডি থিয়েটারকে কনভার্ট করতে পারবো খুবই, জাস্ট একটা আইওএস কম্পিউটার থাকলে দেখা যাবে 1-2 দিনের মধ্যে একটা আইওএস সফটওয়্যার বানাই ফেলবে। কিন্তু তুমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আর রিঅ্যাক্ট নেটিভে কাজ করো, সেটা করতে গেলে তোমার আবার আলাদাভাবে ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করে সেটা ডেভেলপ করতে হবে। কিন্তু এর মধ্যে নিষেধ আছে একটা, যারা আগে জাভাস্ক্রিপ্ট লেখা শিখছে তাদের জন্য ডার্ট শিখে ফ্লাটারে আসার কষ্ট করার দরকার নাই। তারা জাভাস্ক্রিপ্টকে রিঅ্যাক্ট নেটিভে ব্যবহার করে দ্রুত অ্যান্ড্রয়েড সফটওয়্যারে কোড লিখতে পারে, তার বেশি একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে না। এই ছিল অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং এর নিয়ে কি এই একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপারের জন্য তোমার যদি হওয়ার ইচ্ছা থাকে তাহলে এই 3টা ওয়ার্ড, জাভাস্ক্রিপ্ট বা জাভা ল্যাঙ্গুয়েজ, রিঅ্যাক্ট নেটিভ বা রিঅ্যাক্ট, আর অ্যান্ড্রয়েড স্টুডিও। আর যদি এই লাইনে শিখতে ইচ্ছা করে তাহলে ডার্ট ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার আর অ্যান্ড্রয়েড স্টুডিও, এই 3টা ওয়ার্ড লাগবে। সবাই নোট নিয়ে নাও, গুগলে তোমরা এইভাবে সার্চ করলেই অটোমেটিকলি বুঝতে পারবা যে কিভাবে কোন টিউটোরিয়াল ফলো করে তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে পারবা বা সফটওয়্যার ডেভেলপার। ডার্ট ল্যাঙ্গুয়েজ কি স্পেশালি অ্যাপলের জন্য? না না না, এই জিনিসটা তো ভুল বুঝলা। ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে ফ্লাটার ফ্রেমওয়ার্কে কাজ করা যায়। ফ্লাটারে কাজ করলে তুমি অ্যান্ড্রয়েড সফটওয়্যারে বানাইতে পারবা, আর সেইটার পাশাপাশি তুমি চাইলে আইওএস সফটওয়্যারে বানাইতে পারবা। ফ্লাটার দিয়ে কিছু করার সুবিধা হইলো অ্যান্ড্রয়েড থেকে আইওএস বা আইওএস থেকে অ্যান্ড্রয়েডে যাওয়াটা খুব সহজ। মানে ফ্লাটারের যে অ্যাডভার্টাইজটা গুগল যেটা দেয়, আমি একটু দেখাই, হ্যাঁ আমি একটু সার্চ করছি, দেখো ফ্লাটার ফ্রেমওয়ার্ক লোগোটা আইকনটা হলো এরকম দেখতে। এই যে দেখো ওরা অ্যাডটা দিতেছে কেমনে করে, এই যে দেখো ফ্লাটার বামে ডানে খেয়াল করার চেষ্টা করো। ফ্লাটার বুঝাইতে চায় যে তুমি একটা অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য কষ্ট করে বানাইছো, তাইলে আবার ওই অ্যাপটারে অ্যাপলের জন্য কেন বানাবা? তুমি অ্যান্ড্রয়েডের অ্যাপটারে অ্যাপলে কনভার্ট করতে পারবা, অথবা অ্যাপলের অ্যাপটাকে দ্রুত অ্যান্ড্রয়েডে কনভার্ট করতে পারবা। এই কাজটা ফ্লাটার ফ্রেমওয়ার্কে করলে দ্রুত করা সম্ভব। এই কারণে এই যে দুই দিকে দুই ধরনের অ্যাডভার্টাইজ দিতেছে, ডানে অ্যান্ড্রয়েডের জিনিসপত্র, বামে অ্যাপলের জিনিসপত্র, এইভাবে বোঝানোর চেষ্টা করতেছে ওরা। এই যে দেখো, আর ফ্লাটারের প্রতিদ্বন্দ্বী আছে ফেসবুক, মানে গুগলের প্রতিদ্বন্দ্বী ফেসবুক। এটা হলো ফ্লাটারের আইকন, আর এটা কিসের আইকন বুঝতে পারতেছো? কেউ একটু বলে দাও, মাত্রই বলছি নামটা। রিঅ্যাক্ট নেটিভ। রিঅ্যাক্ট নেটিভ, গুড। এখানে লেখাও রয়েছে রিঅ্যাক্ট নেটিভ ভার্সেস ফ্লাটার। তো এই দুটার মধ্যে ফাইট হয় সব সময়। ফ্লাটার নতুন, এই কারণে
কমিউনিটি দুর্বল, মানে অনেক মানুষ যে ইউজ করে তা না। আর জাভা ল্যাঙ্গুয়েজ অনেক পুরনো, সবাই মনে করে যে ফ্লাটারের ভিতরে যাইতে যাব কেন। কিন্তু তোমরা যারা এখনকার যুগের বাচ্চা কাচ্চা আছো, যারা জাভা বুঝো না, তারা কিন্তু ডার্ট খুবই সহজ ল্যাঙ্গুয়েজ। ডার্ট শিক্ষা তুমি দ্রুত ফ্লাটারে যাইতে পারবা। তো ফ্লাটারে যাওয়ার সুবিধা হলো অ্যান্ড্রয়েড থেকে অ্যাপল থেকে অ্যান্ড্রয়েডে আসা সুবিধাজনক। আর রিঅ্যাক্টের সুবিধা হইলো যদি তুমি আগেই জাভাস্ক্রিপ্ট বুঝো, জেসন এনভায়রনমেন্টে কাজ করে অভ্যস্ত থাকো, তাইলে এই নিয়ে যাওয়াটা তোমার জন্য বেটার। এইটুকু কে বুঝো নাই একটু নো লেখো, আর যারা বুঝতে পারছো সবাই একটু ইয়েস লেখো। আর আবারও সবাই নো লিখছে নাকি? আচ্ছা, সবাই ইয়েস লিখতেছে, ওকে। একটু লেখো। অদিতি ভালো আছো? গালিব কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি ভালোই। সাদিয়া কেমন আছো? আচ্ছা, কেউ নো লেখে নাই আপাতত। তাইলে আমরা বুঝতে পারছি অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখার জন্য ইউটিউবে কি কি লেখা সার্চ করতে হবে, কি কি ধরনের কোর্স করতে হবে, সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন কি কি ওয়ার্ড লেখা সার্চ করতে হবে, সেটার পিছনে কোর্স লিখে দিলেই ফ্রি কোর্স পেয়ে যাবা। অনেক কোর্স আছে, খুঁজলে ইউটিউবে বাঘের মাথাও পাবা, ইউটিউবে না পাইলে অনেক জায়গায় পাবা। এইটুকের পরে আমি আসি তোমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই, ফুল স্ট্যাক, শুধু ওয়েব। আগে শুধু কথা বলি অনলি ওয়েব ডেভেলপমেন্ট, যে অনলি ওয়েবসাইট। অনলি ওয়েবসাইটের অনেক কাজ আছে। এক নম্বর হলো তোমার জাস্ট একটা ওয়েবসাইট দরকার হইতে পারে, স্ট্যাটিক অর সিম্পল ডাইনামিক, সিম্পল ব্লক টাইপের, যেখানে কেউ লিখবে, লেখালেখি করবে, বিভিন্ন জিনিস দেখা যাবে, একটুকু একটা ওয়েবসাইট। এগুলোকে বলে আমি সিম্পল জাস্ট স্ট্যাটিক অথবা সিম্পল ডাইনামিক। ডাইনামিক আর স্ট্যাটিকের পার্থক্য কি তোমাদের মনে শিখাইছে? কে একজন বলো তো, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য কি? কেউই বলতেছে না, থাক, বলার দরকার নাই। ভাইয়া হ্যাঁ বলো। ডাইনামিকটা হচ্ছে ফেসবুক থেকে, যেটা একটা নির্দিষ্ট টাইম পর static টা চেঞ্জ হচ্ছে- হয়ে যায় সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, আর Yes. স্ট্যাটিকটা সবসময় নির্দিষ্ট থাকে। এক্স্যাক্টলি, অনেকটা কাছাকাছি ঠিক বলছে। নির্দিষ্ট সময় পর চেঞ্জ না হইতে পারে। আমি ধরো করলাম চেঞ্জ, পোস্ট করলাম, তখন চেঞ্জ হলো। যেমন ফেসবুকে তোমার ওয়াল চেঞ্জ হয় না, কিন্তু কখন হয়? যখন তুমি পোস্ট করো, পোস্টের সংখ্যা বাইরে যায়। তো ওইটা ডাইনামিক। আর স্ট্যাটিক মানে তুমি একটা ওয়েবসাইটে যায় দেখতেছো খালি অ্যাড দিয়ে রাখছে একটা, ওর পরে নাম টাম দিয়ে রাখছে, ডিটেল, কোনোদিনও চেঞ্জ হইতেছে না। মানে স্ট্যাটিক ওয়েবসাইট অনেকটা মরা মানুষের যে ওই যে কি বলে কবরের উপরে লেখা থাকে না, নেম প্লেট, ওইরকম। ওটা চেঞ্জ হইতেছে মানে না, এটা কারণ ফিক্সড একেবারে। ফিক্সড একেবারে। যে মানুষ মরছে তার নাম তো চেঞ্জ হবে না, ওই জায়গায় যে মরছে আর কি, আর হইতেও পারে। যাই হোক, স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের কাজ আছে। ডিজিটাল মার্কেটিং অনেক বড় জিনিস। ডিজিটাল মার্কেটিং পুরোটা না বলে আমি বলবো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা করতে পারে, বাংলাদেশে অনেক আমাদের তোমরা যারা নাম শুনেছো, ফ্রিল্যান্সার নাসিম, চিনো নাকি কেউ? জি ভাইয়া জি জি চিনি। ভাইয়া চিনি, আচ্ছা আচ্ছা। আমাদের পাশে বাসা ওর। ফ্রিল্যান্সার নাসিম বলো, তারপরে আমাদের আরেকটা কি নাম যেন, ফারহান খালিদ ভাইকে চিনো কেউ? জি ভাইয়া চিনি, এন্ড শামিম আছে আবার। হ্যাঁ, এই যে এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম থেকেই একটা টোটাল এজেন্সি চালায়, যেখান থেকে ওদের মান্থলি প্রায় কোটি টাকার কাছাকাছি ইনকাম হয়। এবং ওরা শুধু এই এসইওর উপরেই চরম এক্সপার্ট। আমারও কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যারা এসইও করেই মনে করো অনেকবার অনেক ধরনের বাইক কিনেছে আর কি। তোমাদের আর আসলে বলার দরকার নাই, তোমরা বুঝতে পারছো এই লাইনে আসলে অনেক টাকা আছে আর কি, এসইও যারা খুব ভালো বুঝে। তো অনলি ওয়েবসাইটের কাজ শিখলে, সিম্পল ওয়েবসাইট বানিয়ে এসইও করার অ্যাবিলিটি যদি তোমার স্ট্রং থাকে, সেই ক্ষেত্রে তুমি জব ফিল্ডে ভালো কাজ করতে পারবা। এটার মধ্যে কাজ খুব সিম্পল। এসইওর কাজ যে জটিল তা না। যে কোনো রিক্সা চালক 7 থেকে 8 দিন
একটু ভালোভাবে ডেডিকেটেডলি মনোযোগ দিয়ে শিখলেই এসইও করতে পারবে আমার মনে হয়, যদি তার মোবাইল চালানোর অভিজ্ঞতা থাকে বা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, এখন এটার ফিউচার ক্যারিয়ারটা কেমন? ফিউচার ক্যারিয়ার অনেক বড়। এসইও এক্সপার্ট যদি চরম ভাবে এসইও এক্সপার্ট হয়ে যাও তাহলে তুমি গুগলে জব পেতে পারো। আর এইটা বিদেশিদের অনেক বেশি লাগে, তাই ফ্রিল্যান্সিং এর জগতে এসইও জব কখনোই শেষ হয় না। মানে তোমার বিদেশি মাত্র 10 থেকে 20টা ক্লায়েন্ট যদি থাকে, যেটাকে রেগুলার ক্লায়েন্ট বলে, তা থাকা খুব অসম্ভব কিছু না। 10 থেকে 20টা থাকলেই তোমার মানে আর জীবনে কোনো চাকরি করতে হবে না। 10 থেকে 20টা মানুষ ক্লায়েন্ট বানাবা জাস্ট। তো বুঝতে পারতেছো, একটা মুদি দোকানের কেনাকাটা করে কয়েক হাজার ক্লায়েন্ট থাকে তার। আমি বলতেছি যে তোমার সব থেকে কম হইলেও তুমি অনায়াসে সারা জীবন কাটাই দিতে পারবা। তো ফিউচার ক্যারিয়ার অনেক ভালো। ভাইয়া এরা কি কেনা বেচা করে? ব্যাপারটা ভালো করে, প্রশ্নটা একটু ভালো করে করো। মানে এই ক্লায়েন্টদের কাছ থেকে ক্লায়েন্টদের কি কি দেয় বা কি বেচে তাদের কাছে, তারা কি নেয়? আচ্ছা, তারা কি নাই, খুব ভালো কথা বলছো, থ্যাংক ইউ। তোমার নামটা বলো একটু। সুইটি। আচ্ছা সুইটি, সরি, তোমার মানে স্পিকারে শুনি তো মাঝে মাঝে ডিফারেন্ট হইতে আসে। আচ্ছা সুইটি, সুইটি অনেক সুইট একটা কথা বলছে। বেসিক্যালি এসইও করে হইলো, ধরো ধরো দারাজের অনেকগুলা পণ্য আছে, এখন সে চাচ্ছে একটা কিওয়ার্ড, মনে করো সামথিং করোনার ভ্যাকসিন, ধরো কেউ কিনতে চাইতেছে না, ভ্যাকসিন তো কিনবে না, বাজারে পাওয়া যাইতেছে না আপাতত, যদি পাওয়া যাইতো মনে করো, ধরো ধরো দারাজ.কম করোনার ভ্যাকসিন বেচতেছে ধরো, তাহলে কোভিড ভ্যাকসিন বিডি লেখা তোমরা দিতে সার্চ দেওয়ার পরে সব ওয়েবসাইটই গুগলে আসা শুরু হইতো উপরে নিচে, কিন্তু দারাজ চাইতেছে সবার আগে দারাজের ভ্যাকসিনের একটা সবার আগে ফ্রন্ট এন্ডে আসুক গুগলের। এখন দারাজের অ্যাপটা যদি ফ্রন্ট এন্ডে আসে, সব মানুষ সবার আগে দারাজে ক্লিক করবে। দারাজের ঢুইকে যদি 1 লাখ মানুষ ঢুকে, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আসলে 1 কোটির মতো মানুষ যদি ঢুকে, তার মধ্যে থেকে 1 লাখ মানুষ প্রায় কিনবেই। 1 লাখ ভ্যাকসিন বেচাতে দারাজের অনেক কোটি টাকা লাভ হবে। এই কোটি টাকার 5% যদি চিন্তা করো, ধরো দারাজের 20 কোটি টাকা লাভ হয়েছে, 20 কোটির 5% কত হয় কেউ একটু বলো তো? খুব হিসাব করে বলতেছি, আন্দাজে কথা বলতেছি না সুইটি, একটু হিসাব করে বলো তো। 1 কোটি। 1 কোটি। এই 1 কোটি টাকা দারাজ করবে কি, ওই এসইও যে করবে তারে দিবে, অথবা তার সাথে কন্ট্যাক্ট নেবে যে 3 মাসের মধ্যে আমার কাজটা করে দাও, প্রত্যেক মাসে তোমারে আমি মোটামুটি 30 লাখ 40 লাখ করে টাকা দেব। এতে কি লাভ? দারাজের লাভ তো 20 কোটি হবেই, মাঝখান দিয়া এই গুগলের ফার্স্ট র্যাঙ্কিং এ ওর ওয়েবসাইটটারে যে ইঞ্জিনিয়ার আইনা দেবে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে তুমি আর কি, যারা আইসিটি পড়তেছো তোমরা আর কি, তোমরা যদি এসইও করে দারাজকে সবার আগে আইনা দাও, তাহলে দারাজের লাভ হবে 20 কোটি, তোমার 1 কোটি টাকা দিবে দারাজ, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টটা কি কিনে বুঝছো সুইটি? জি ভাই, বুঝতে পারছি। র্যাঙ্কিং কিনে, যে গুগলে সবার আগে আসতে পারি কিনা আমি, সেই জিনিসটা কিনে। যদি সবার আগে আইনা দিতে পারে, সেই ইঞ্জিনিয়ারকে গুগলে র্যাঙ্কিং করানোর জন্য, এসইওর জন্য অনেক হাই পেমেন্ট দেওয়া হয়। তাহলে এই র্যাঙ্কিংটা করে কিভাবে তারা? এইটাই তো তোমার শিখতে হবে এসইওর মাধ্যমে। প্রথমত শিখতে হবে, 1 মান্থের মধ্যে এসইও শেখা যায় কোর্স আকারে, আর প্র্যাকটিস করতে তোমার প্রায় 1 বছর টাইম লাগবে। এরপরে থেকেই তুমি এসইও এক্সপার্ট হইতে পারবা। কিন্তু অনেক মানুষ থাকবে 1 মাস কোর্স করবে, তার মধ্যে দিয়ে মাঝখানে 10 দিন 20 দিন গ্যাপ দেবে, তারপরে এটা করবে ওটা করবে, 1 বছর টানা তো কাজ করবেই না। ওভারঅল সে মনে করবে যে এটা কিছুই না, আলটিমেটলি তার কিছুই হবে না। মানে আমি তোমার সোজা কথা বলি, তুমি নার্সারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এখন পর্যন্ত 12 থেকে কেজি 1 to 1 যোগ করে তুমি আসলে 19 বছর ধরে পড়াশোনা করতেছো, বা 18 বছর ধরে পড়াশোনা করতেছো, বা 15 বছর মিনিমাম পড়াশোনা করছো। এতে তোমার কেউ 1 টাকাও দেয় নাই, কিন্তু এসইও করলে তুমি 1 কোটি টাকা পাবা, 1 বছর সময় দিতে তোমার ইচ্ছা করবে না। কারণ তোমাকে কোন লাইনে টাকা আছে সেটা তো তোমার স্কুল শিক্ষক বা কলেজের শিক্ষক শেখাবে না,
উনি নিজেই তো জীবনে 1 কোটি টাকা ইনকাম করে নাই। এটা এই যে কথাটা বললাম, এই কথা দিয়ে কিন্তু তার নলেজকে ছোট করা হচ্ছে না, তার টাকা সম্পর্কে নলেজকে ছোট করা হচ্ছে। আচ্ছা, এই কাজগুলা এসইও করা আরো কিছু কাজ আছে, সেটা হলো তুমি মানুষের ছোট ছোট স্টার্টআপ কোম্পানির হেল্প করলা, ছোট ছোট স্টার্টআপ বা নিজের জন্য একটা ওয়েবসাইট বানাইলা, নিজের ওয়েবসাইটে কিছু ট্রাফিক আইনা তুমি ধরো নিজেরই কিছু একটা জিনিসপত্র সেল করলা, সেটা হইতে পারে। তুমি দারাজের জিনিস না বেচলা, নিজের জিনিস বেচলা, এরকম ছোট কাজ করা যাবে শুধু ওয়েবসাইট ডেভেলপিং এর কাজ শিখলে। এখন কাজ কি কি শিখবো? হোয়াট? প্রথমত তোমার যদি স্ট্যাটিক সিম্পল ওয়েব ডিজাইনিং শিখতে হয় তাহলে তোমার HTML এর জ্ঞান থাকতে হবে। HTML বেশি জ্ঞানের দরকার নাই, তোমরা যা ইন্টারমিডিয়েটে পড়ছো অতটুকু। আর কি লাগবে? SEO নলেজ থাকতে হবে। আর কি লাগবে? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস জিনিসটা কি কেউ একটু বলে দিতে পারলে সুবিধা হয় আমার। কথা বলতেছি অনেক। ভাইয়া ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত ওখানে সবকিছু দেওয়া আছে, আমরা শুধু থিমগুলো কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট কমপ্লিটলি ডিজাইন করতে পারি। পাশাপাশি SEO করার জন্য প্লাগইনও ঢুকাই দিতে পারি, তাই না? জি ভাইয়া, ইউস্ট এসইও প্লাগইন আদার অনেকগুলো আছে। গুড, ভেরি গুড, তোমার নলেজও আছে, খুব ভালো। কিন্তু ওয়ার্ডপ্রেস কি, প্রশ্নটার উত্তর কি বলতে পারলা? কর্মক্ষেত্র। বাংলা করার চেষ্টা করতেছে আরেকজন। আসলে ওয়ার্ডপ্রেস ইজ আ সিএমএস। সিএমএস এর পুরো ফর্মটা মনে আছে নাকি কারো? বলতে পারবা? আমি বলে দিচ্ছি, বানামটা গুগল থেকে দেখি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ওয়ার্ডপ্রেস সিএমএস। সিএমএস আসলে একটা ফ্রেমওয়ার্ক, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ফ্রেমওয়ার্ক কেন বলা হইতেছে? এটাকে একটা ওয়ার্ডপ্রেসটাকে একটা ফ্রেমওয়ার্ক বলা হইতেছে যে এটার মধ্যে আসলে HTML কাজ করে। ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য অন্য কোনো ভাষা নাই, HTML ভাষা, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা কাজ করতেছে সেটা HTML। ওয়ার্ডপ্রেসের ভিতরে কাজ যা হয়, যে ওয়ার্ডপ্রেসের লোগো, এটা ওয়ার্ডপ্রেসের ভিতর তুমি একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারো। এটা একটা ফ্রেমওয়ার্ক। এটা আসলে একটা HTML এ কোড লেখার জায়গা বলতে পারো, কিন্তু তোমার কিছু লিখতে হয় না, সবকিছু লিখাই দিছে ওরা, সাজিয়ে দিছে। তুমি খালি এনে একটা পোস্ট করবা নাকি একটা পেজ তৈরি করবা, এই সব কিছু এটার মধ্যেই করা যায়। আমি তোমার একটা উদাহরণ দেখাই। ধরো মাই স্টাডি ফ্রেন্ডে ঢুকলাম, এটা একটা ওয়েবসাইট, এইটুকুরে বলা হয় ডোমেন। এটার মধ্যে ঢোকার পরে ধরো আমি সামথিং ব্লগে চাপ দিলাম, ব্লগে চাপ দেওয়াতে ব্লগ সেকশনটা ওপেন হইলো, একটা সাব পেজ ওপেন হইলো। এটার মধ্যে দেখো ওই যে সত্য, যন্ত্রণা, বিভিন্ন ধরনের লেখা রয়েছে, বিভিন্ন ধরনের লেখা পোস্ট করা হয়েছে। এই পোস্ট গুলা করা হয়েছে হইলো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে। ওয়ার্ডপ্রেস থেকে পোস্ট করা হয়েছে, পোস্টটা এখানে জাস্ট শো আপ হচ্ছে। এই জায়গাটায় বিভিন্ন কমেন্টও করা যায়, তুমি চাইলে এই জায়গায় বিভিন্ন লেখা অ্যাড করতে পারো। অনেকটা ফেসবুকের মতো একটা পোস্ট করার ওয়েবসাইট বানাইছো, যেটার মধ্যে অনেক কিছু পোস্ট করা যাবে, মানুষজন কমেন্ট করতে পারবে, এই সব কিছু করা যাবে। এই পুরো জিনিসটা কোথায় বানানো হয়েছে? ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে। মাই স্টাডি ফ্রেন্ডের ওয়েবসাইট এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেসে আছে, যদিও এটা ডাইনামিক। সো ওয়ার্ডপ্রেসের উপর প্রিমিয়াম কোয়ালিটি টিউটোরিয়াল ফ্রিতে পাওয়া যায়। তার মানে ওয়ার্ডপ্রেস শিখতে তোমার 1 টাকাও খরচ করতে হবে না। ওয়ার্ডপ্রেসের গভীর থেকে গভীর জ্ঞান তুমি ইউটিউবে 40 থেকে 50 ঘন্টা টিউটোরিয়াল দেখলেই বুঝে যেতে পারবা, এবং একটা ওয়েবসাইট ডেভেলপ করার সব নলেজ তোমার এখানে চলে আসবে। তাইলে এই কয়টা জিনিসের সাহায্যে তুমি একটা নরমালি ওয়েবসাইট ডেভেলপ করে নরমালি একটা ইঞ্জিনিয়ারের সমান, নরমালি বুয়েটের ইঞ্জিনিয়ারদের 90 থেকে 1 লাখ টাকা মান্থলি ইঞ্জিনিয়ারিং এর স্যালারি হয় শুরুর দিকে। ওই স্যালারি তোমার 2 বছর এগুলা নিয়ে পড়ে থাকলেই তুমি অ্যাচিভ করতে পারবা। এইবার আসো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, মানে দামি লেভেলের ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চাও, সেই ক্ষেত্রে কি করতে হবে, কি লাগবে? ফুল স্ট্যাক মানে একটু আগে বলছি ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড।
তুমি শুধু ওয়েবসাইট বানাতে চাচ্ছ না, তুমি আমাদের স্টাডি থিয়েটারের মতো ওয়েবসাইট বানাতে চাচ্ছ, বা তুমি অ্যামাজনের মতো ওয়েবসাইট বানাতে চাচ্ছ, তুমি তুমি দারাজের মতো ওয়েবসাইট বানাতে চাচ্ছ, কেনা বেচা হবে, ইউজার ভেরিফিকেশন হবে, লগ ইন হবে, সব হবে, তারপরে আরো জটিল কাজকর্ম হবে ভিতরে, সবকিছু একসাথে চাচ্ছ, এটাকে বলে ফুল স্ট্যাকের কাজটা চাচ্ছ। এটা যদি শিখতে চাও, দামি লেভেলের কাজ বাংলাদেশে খুব কম মানুষ পারে খুব ভালো মতো, তো তুমি যদি ওই লাইনে যাইতে চাও, ফুল স্ট্যাক ডেভেলপার হইতে চাও, সেই ক্ষেত্রে বাংলাদেশে কম পারে বলে তা না, মানে দুনিয়াতেই মানুষ এত পেইন নিয়ে শিখে না সবকিছু, বাট এটা শিখা ভালো খুবই, কারণ কারো ধার ধারতে হবে না তোমার, এটা ওয়ার্ড প্রেসের কাছেও যাইতে হবে না তোমার, মানে ব্যাপারটা অনেকটা এরকম। এটার জন্য তুমি দুইটা ওয়েতে আমার মতে বেস্ট হবে, আমি টপ জিনিসগুলা বলবো তোমাদের। একটা হবে তুমি যদি ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি তোমার জানা থাকে জাভা, জাভাস্ক্রিপ্ট, আর তোমার সিএসএস, তারপরে এইচটিএমএল, এই জ্ঞানগুলা থাকে, তাইলে তুমি পরবর্তীতে যাবা হইলো কোন দিকে যাবা আমি বলি, আমার মনে আসতেছে না কেন, এই লাইনে তুমি যদি জ্ঞান থাকে তোমার, তাইলে তুমি যে ফ্রেমওয়ার্কটা ইউজ করবা, ফ্রেমওয়ার্ক এটা কি, এটা হলো ল্যাঙ্গুয়েজ, ভাষা কোনটা শিখতে হবে। ফ্রেমওয়ার্কের কথা বলি, ফ্রেমওয়ার্ক যেটা শেখা লাগবে, মানে ভাষার ওই যে কি বলছি ছন্দ যেটা শেখা লাগবে, সেটা হলো সব থেকে বেটার হবে এই লাইনে যদি তুমি আগাও, তাহলে তোমার লারাবেল, লারাবেল বানাম পারতেছি না, দেখে নেই, সমস্যা নাই। এই যে লারাবেল ফ্রেমওয়ার্ক, লারাবেল এখন পৃথিবীর সব থেকে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। লারাবেল ফ্রেমওয়ার্কে তোমার কাজ করতে গেলে জেসন এনভায়রনমেন্ট বুঝতে হবে, তোমার পিএইচপি ধারণা ভালো থাকা লাগবে, তারপরে জাভাস্ক্রিপ্ট বোঝা লাগবে, জাভা, তারপরে সিএসএস, তারপরে এইচটিএমএল, এই নলেজগুলো থাকলে তোমার যাওয়া উচিত লারাবেলে। লারাবেল তোমাকে হেল্প করবে তার ফ্রেমওয়ার্ক দিয়া ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডের কাজ শিখতে। এটা হলো একটা লাইন, এই লাইনে চাইলে তুমি ঢুকতে পারো। এই লাইনের সুবিধা অসুবিধা বলতেছি আমি। তার আগে তোমরা নিজেরাই বলো তো, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো একটু আগেও দেখছিলাম কোথায়? ভাই এটা হচ্ছে প্রোগ্রামিং এ দেখছিলাম। প্রোগ্রামিং এখনো চলতেছে? কি ডেভেলপ করার জন্য লাগছিল? ভাই অ্যাপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য আমরা কি করেছিলাম, এই ল্যাঙ্গুয়েজগুলো জেনে এটাকে কিভাবে ব্যবহার করছিলাম, কোন ফ্রেমওয়ার্কে ঢুকাইছিলাম মনে আছে? রিঅ্যাক্ট, ফেসবুকের রিঅ্যাক্ট, জুকারবার্গের মাথায় ঢুকাই দিছিলাম। তার মানে হইলো যে জাভাস্ক্রিপ্ট বুঝে, যে পিএইচপি বুঝে, যে এইচটিএমএল ও বুঝে, সে রিঅ্যাক্ট দ্বারা অ্যাপ ডেভেলপ করবে, আর ওয়েব ফ্রেমওয়ার্ক ডেভেলপ মানে ওয়েবসাইটের জন্য লারাভেলের কাছে আসবে। জাভাস্ক্রিপ্ট যারা জানে তারা ওয়ার্ডপ্রেসে যাবে না, জাভাস্ক্রিপ্ট একটা হার্ডকোর কোডিং ল্যাঙ্গুয়েজ, তারা জেএস বুঝে, জেসন এনভায়রনমেন্টে কাজ করে অভ্যস্ত হয়ে যাবে, তারা অ্যাপের জন্য যাবে রিঅ্যাক্টে, আর ওয়েবসাইটের জন্য আসবে লারাভেলের কাছে। তার মানে এই ল্যাঙ্গুয়েজ দুইটা শিখলেই তুমি অ্যাপ এবং ওয়েবসাইটের গুরু হয়ে যেতে পারবা। এবং জাভাস্ক্রিপ্টে আরো ফ্রেমওয়ার্কেও কাজ করে অ্যাপ ডেভেলপ, ওয়েবসাইট ডেভেলপ করা যায়, ব্যাক ইন ফুল স্ট্যাক। কিন্তু আমি তোমাকে যে ফ্রেমওয়ার্কটার কথা বললাম, এটা হলো সবথেকে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। তুমি জেসন দিয়ে বা যারা জাভাস্ক্রিপ্টের কাজ করে লারাভেলে ঢুকলে সবথেকে বেনিফিট পাবা, কারণ লারাভেল প্রচন্ড জনপ্রিয়, মানে কোটি কোটি মানুষ এটাকে ইউজ করে ওয়েবসাইট ডেভেলপ করে, যারা জাভার এক্সপার্ট তারা। কিন্তু এটার মধ্যে কিছু সীমাবদ্ধতাও আছে, আমি বলবো ডিটেলে। লারাভেল ছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা একটু কঠিন ওয়ে, কিন্তু এটা আমার খুব পছন্দের ওয়ে। আবার এটা হইলো কি বলবো, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। এই যে দুইটারই আমি নিয়ে নেই, দেখো লিখছি, সবাই সব বস্ত্র একসাথে এসে পড়ছে, দেখো গুগলের মজা এটা, দুইটাই আমি নিয়ে আসি, এটা খুব জোস লাগবে দেখতে।
তোমাদের মধ্যে যারা শপিফাই নাম শুনছো ওরা কি কেউ শপিফাই চিনো না কি কেউ? জি ভাইয়া Shopify শুনছি। আচ্ছা, শপিফাই মূলত ড্রপ শিপিং এর জন্য ড্রপ শিপিং স্টোর মেক করতে হেল্প করে। হ্যাঁ এক্স্যাক্টলি। শপিফাই আসলে ড্রপ শিপিং এর থেকে বড় জিনিস হলো শপিফাই এর মধ্যে তুমি ওয়েবসাইট ডেভেলপ করতে পারো, তাই না? জানো শপিফাই কিন্তু তোমার ওয়েবসাইট বেস বেসে। জি ভাইয়া। তুমি জি যদি ভাইয়া। একটা দোকানদার হও তোমার কষ্ট করে ওয়েবসাইট বানাইতে হবে না, শপিফাইরে বলবা আমার দোকানে এমন আমি এই জিনিস বেচতে চাই, শপিফাই বললো ফেসবুকের মতো খালি ছবি টবি আপলোড দেন আপনার ওয়েবসাইট আমরা বানাই দেবো, টাকা পয়সা কেমনে রিসিভ করেন সব আমরা ঠিক করে দেবো। শপিফাই আসলে ই কমার্সের গুরু পৃথিবীতে। শপিফাই হলো দারাজ বা অ্যামাজনের মতো ওয়েবসাইট বানানোতে সর্বশ্রেষ্ঠ। সবাই একটু দেখে নেই শপিফাই জিনিসটাও। শপিফাই ওয়ার্ডপ্রেসকে হারিয়ে ই কমার্স ওয়েবসাইটের গুরু হয়ে গেছে এখন পৃথিবীতে। এই যে স্টার্ট সেল মার্কেট সবকিছু ওরা করে দেবে, তোমার খালি শপিফাইতে টাকা দিয়ে ওয়েবসাইট নিতে হবে। যে অনেক ধরনের সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে, তুমি মেকআপ বেচবা, তুমি আলু বেচবা, তুমি পেঁয়াজ বেচবা, সব ওয়েবসাইট তোমারে শপিফাই দেয়। শপিফাইয়ের মালিক যখন ওয়ার্ডপ্রেস দিয়ে এটা বানাইতে গেছিল এরকম জিনিস, তখন দেখছে যে ওয়ার্ডপ্রেস অনেক কষ্ট হয় সবকিছু বানাইতে। তখন সে চিন্তা করলো যে এমন একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে ফেলি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি কাজ যেন করা যায়। ওইখান থেকেই সে শপিফাইয়ের জন্য রুবি ল্যাঙ্গুয়েজে রুবি অন রেইলস আবিষ্কার করে। ওইখান থেকে আস্তে আস্তে রুবি অন রেইলস এর মাধ্যমে আসলে শপিফাইয়ের পুরো ফ্রেমওয়ার্কটা তৈরি, যেটা দ্বারা তোমার এত তাড়াতাড়ি তারা ওয়েবসাইট ডেভেলপ করতে দেয়। রুবি অন রেইলস দ্বারা তৈরি ওটা। এটা নিয়ে একটু পরে কথা বলি, বাট আমি আগে সব থেকে শক্তিশালী দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা বলি। জ্যাঙ্গো। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে কারা কাজ করে? এটা ডি সামনে আছে, ডিটা উজ্জ্বল থাকে, ডি জ্যাঙ্গো বললো না, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক হলো আমার ব্যক্তিগত পছন্দ। তারা পাইথনিয়ান আছে, পাইথন ল্যাঙ্গুয়েজ যারা খুব বেশি শিখেছে বা কাজ করেছে পাইথন দিয়ে, যাদের জাভাস্ক্রিপ্ট জেসন ল্যাঙ্গুয়েজে কাজ করে বেশি অভ্যাস নাই, তারা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েবসাইট তৈরি করে। তো ওয়েবসাইট তৈরি করায় যদি তুমি এক্সপার্ট হইতে চাও, পৃথিবীতে সেরা ওয়েব ডেভেলপারদের মধ্যে একজন হইতে চাও, সেই ক্ষেত্রে বা বাংলাদেশেও তোমার হাই ডিমান্ড থাকবে। তুমি যদি পাইথন দিয়ে সিএসএস এইচটিএমএল এর জ্ঞান দিয়ে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে চলে যাও, অথবা তুমি যদি জেসন বা জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট হয়ে থাকো তাহলে তুমি লারাভেলে চলে যাও। এই দুইটা হলো আমার দৃষ্টিকোণ থেকে বেস্ট অপশন। যারা এই ল্যাঙ্গুয়েজ বুঝে তাদের জন্য লারাভেল বেস্ট হবে ওয়েবসাইট ডেভেলপ করার শেখার জন্য, আর যারা পাইথন বেশি বুঝে তাদের জন্য জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক বেস্ট। এখন এই সেই জ্যাঙ্গো আর এই সেই লারাভেল আর রিঅ্যাক্ট হলো কোড লেখার জন্য আরেকটা জিনিস, আরেকটা ফ্রেমওয়ার্ক। আমি জ্যাঙ্গো আর রিঅ্যাক্টের কথা বলছি, এটার কথা বলি না, এটা অনেক বস লেভেলের জিনিস। বাট এখন তোমাদের লেভেলে বাংলাদেশে মানুষজন এটাকে চিনি না বলা যায়। রুবি অন রেইলস আসলে চিনো কারা কারা? একটু বলো তো, আনমিউট করে চিনো কেউ? ভাইয়া নাম শুনছিলাম। নাম শুনছো খালি। আসলে রুবি যে একটা ল্যাঙ্গুয়েজ, এটা বুঝছো? রুবি মানে একটা ডায়মন্ডের মতো এরকম একটা রুবি, এটা হলো রুবি ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজের মধ্যে রুবি অন রেইলস এর মানে হইলো এটাও আসলে জ্যাঙ্গো লারাভেলের মতো একটা ফ্রেমওয়ার্ক, যেটা দ্বারা তুমি ওয়েবসাইট বানাইতে পারবা। কিন্তু এখন এই এত কেরাই করে এই জিনিস শিখতে যায় না, কারণ মানুষজন বেশি পাবা না মার্কেটে, মানে তোমার বিভিন্ন সমস্যা হবে তার সমাধান দিতে পারবে না। ধরো তুমি জ্যাঙ্গোতে কোনো বিপদে পড়লা, হয়তো আমার জিজ্ঞেস করলো বা তোমার আশেপাশে গুগলে সার্চ দিলা পাবা। লারাভেলে কোটি কোটি মানুষ আছে, গুগলে সার্চ দিলেই তোমার যত সমস্যা হয়েছে আরো হয়তো হয়েছিল তোমার কমিউনিটি দিয়ে সাহায্য করবে। কিন্তু রুবি অন রেইলসের মধ্যে উস্তাদরা নাই, তো দেখা যাবে তুমি তোমার বিপদ থেকে বাইরে যেতে পারতেছো না। তো তোমরা এই কিওয়ার্ড গুলো লিখে রাখো। প্রথমে পাইথন শেখা লাগবে, তারপর সিএসএস এইচটিএমএল তোমরা শিখছো মোটামুটি, এরপরে এটা দ্বারা জ্যাঙ্গোতে চলে যাবা। জ্যাঙ্গো দ্বারা তুমি ওয়েবসাইট ডেভেলপিং শিখবা। কি ধরনের ওয়েবসাইট বানানো যাবে? নো লিমিট, আনলিমিটেড কাজ করা যাবে। তুমি ব্যাক এন্ডে বৈশা ধরো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন ব্যাক এন্ডে করে, কে কোনটা কিনছে, কে কোনটা অর্ডার দিছে, সেই সমস্ত কিছু
একটা ডিজাইনিং এর দ্বারা করে তুমি জাস্ট অর্ডার কনফার্ম হয়ে গেছে এটা শো করে দিতে পারো ফন্ট ইন্টে। তো ওভারঅল এই দুইটার ভবিষ্যৎ অনেক গরম। বাংলাদেশে জ্যাঙ্গোতে এক্সপার্ট মানুষজন 10 জনও নাই। কি বলছি কথাটা শুনছো? 10টা মানুষও পাওয়া যাবে না যারা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে খুব এক্সপার্ট। তার মানে এই 10 জনের মধ্যে যারা আছে তাদের সবার স্যালারি 1 কোটির উপরে। খুব এক্সপার্ট বলছি কিন্তু। তো জ্যাঙ্গোতে কাজ শিখতে খুব সময় লাগবে না। ওই আবার একই কথা, 1 মাস তোমার পাইথন শেখা লাগবে, 1 মাস জ্যাঙ্গো শেখা লাগবে, তারপরে HTML এর তোমার আরো 1 মাস দিলা, 3 মাসের মধ্যে তোমার শিখার কাম শেষ হয়ে যাবে। কিন্তু তোমার প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে টোটাল 1 ইয়ার টাইম লাগবে, 1 ইয়ার প্লাস হইতে পারে জ্যাঙ্গো দিয়ে। আর লারাভেল জেসন এটা তো সেম জিনিস, লারাভেলে ঢুকতে পারো চাইলে। কিন্তু এখন যেটা বলছিলাম সীমাবদ্ধতা কি আছে, পাইথন পৃথিবীতে অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ। কিসের জন্য বিখ্যাত জানো বর্তমানে? গুগলে পাইথন কেন বিখ্যাত? আচ্ছা, জ্যাঙ্গো দিয়ে আমাদের পছন্দের কি কি তৈরি হয়েছে? নেটফ্লিক্স, তারপরে গুগলের আরো অনেক কিছু জ্যাঙ্গো দিয়েই চলে। কেউ বলতে পারবা পাইথন কেন বিখ্যাত পৃথিবীতে বর্তমান যুগে? কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা, আইডিয়া থাকার আগে আমাকে একটু সবাই একটু জানাও তোমরা আমার কথা যতটুকু বলছি বুঝতে পারছো কিনা। ইয়েস অর নো কমেন্ট করে জানাও। আচ্ছা, আজকে এই ক্লাসে তোমরা যে শব্দগুলো জানতে পারছো, মিম মিম একটু আনমিউট করে বলো তো কি বুঝো নাই। ভাই আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, আমি সহজ করে বলতেছি, 2 লাইনে 2টা কথা বলবো। অ্যান্ড্রয়েড প্রোগ্রামারদের জন্য বা অ্যান্ড্রয়েডে সফটওয়্যার তৈরি করার শেখার জন্য যাদের আগ্রহ আছে তাদের হয় ফ্লাটার অথবা রিঅ্যাক্টের কাজ শিখতে হবে। ফ্লাটার শিখতে গেলে ডার্ট নামের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, রিঅ্যাক্টে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে পারবা। মিম, তুমি এতটুকু কথা বুঝতে পারছো এই শব্দগুলা কি কি বলছি? জি ভাইয়া। আচ্ছা, তারপর আরেকটা কথা বলছি, যারা ওয়েবসাইটের ফুল স্ট্যাক ডেভেলপার হইতে চাও, ওয়েবসাইটের তৈরি করার মধ্যে বস হইতে চাও, তাদের হয় লারাভেল না হলে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে। জ্যাঙ্গোতে কাজ করতে গেলে তোমার পাইথন ভাষা শিখতে হবে ল্যাঙ্গুয়েজ হিসেবে, আর লারাভেলে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ চালাতে পারবা। এইটুকু বলছি আমি। মিম, বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া এই যে যেটা ওটা কি যেন ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে কি এরকম কোনো লারাভেল বা এই যে জ্যাঙ্গোর মতো কোনো কিছু যাইতে হয় না? সুইটি, খুব ভালো করে শোনো, ফ্লাটার, রিঅ্যাক্ট এবং জ্যাঙ্গো আর লারাভেল এই সবগুলাই হলো ফ্রেমওয়ার্ক। মানে ও আচ্ছা আচ্ছা, বুঝতে এটা ল্যাঙ্গুয়েজ না, এগুলা ভাষা না, কোডিং ল্যাঙ্গুয়েজ না। তুমি ভাবতেছো এটা কোডিং ল্যাঙ্গুয়েজ। না না, কোডিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে যে কি যেন বলো এটাই ল্যাঙ্গুয়েজ তো ওই যে ডার্ট ডার্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সেটা বলতেছিলাম আর কি। সো তুমি এটার সাথে এটারে কম্পেয়ার করো না। এই ফ্লাটার দিয়ে ওয়েবসাইট বানায় না কেউ জেনারেলি, ওকে? ফ্লাটার দিয়ে কেউ ওয়েবসাইট বানাইতে যায় না জেনারেলি। ফ্লাটার দিয়ে ওয়েব অ্যাপ বানাইতেও পারো, বাট তুমি জেনারেলি অ্যান্ড্রয়েড এবং আইওএস এর সফটওয়্যার বানানো হয় ফ্লাটার এবং রিঅ্যাক্ট দিয়ে। আর তাহলে ভাইয়া শুধু এই দুইটা তো আমি জাভা বা জেএস দিয়েও করতে পারি, এটা দিয়ে তো আমি আরো বেশি কিছু করতে পারবো, তো আমি কষ্ট করে ওই ডার্ট কেন শিখতে যাব? পার্থক্যটা আমি তোমারে বলি, যারা জাভাস্ক্রিপ্টের ফ্যান আছে তারা জীবনেও জ্যাঙ্গোতে যাবে না, তারা যাবে লারাভেলে। একটু বুঝছো? জি ভাইয়া। আর তারা জীবনেও রিঅ্যাক্টে যাইতে চাইবে না, তারা যাবে কিসে? সরি, তারা ফ্লাটারে যাইতে চাইবে না, তারা কিসে যাইতে চাইবে? রিফটারে। এই তো, তার মানে হইলো সোজা কথা, এবার আমি আরো সহজে বুঝিয়ে বলি তোমাদের।
ল্যাঙ্গুয়েজ আসলে খুব পপুলারিটির দিক থেকে বা কামের ল্যাঙ্গুয়েজ যদি দুনিয়ায় জিজ্ঞেস করো যে কোন জিনিসে জব মার্কেট আছে, সবকিছু আছে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাতে তুমি সবকিছুই করতে পারতেছো। জাভা শিখে তুমি যাইতেছো, রিয়াক্টে যাচ্ছ, অ্যান্ড্রয়েড অ্যাপ পাচ্ছ। জাভা শিখে তুমি লারাভেলে আসতেছো, ওয়েবসাইট পাচ্ছ। অপরদিকে তোমার পাইথন, এটা মাল্টি ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ, মাল্টিপারপাস ল্যাঙ্গুয়েজ। এটা শেখার সুবিধা কি, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এটা বেশি কাজে লাগে। যারা স্টার্টআপের লোকজন আছে, তারা ডাটা অ্যানালাইসিস করতে চায়, বিগ ডাটা নিয়ে কাজ করতে চায়, তাদের এটা লাগে। রিসার্চেও লাগে, সায়েন্টিস্টদেরও লাগতেছে। এরপর আমি আসলে বিগ ডাটা অ্যানালাইসিস শিখছি হইলো পান্ডাসের জন্য। পান্ডাস আবার কি জিনিস? পান্ডাস হইলো, তোমরা সি প্রোগ্রামিং লেখার সময় stdio এরকম একটা কিছু লেখো না? জি ভাইয়া। ওই তো পান্ডাস হইলো পাইথনের একটা লাইব্রেরি। পাইথনের অনেক লাইব্রেরি আছে যেটা বিগ ডাটার উপর এত ভালো কাজ করে, অনেক বেশি ডেটার উপর। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এত রিচ লাইব্রেরি নাই। পান্ডার ভিতরেই পান্ডা পাইথনেরই একটা তুমি লাইব্রেরি হিসেবে ধরতে পারো। আর পাইথনের মধ্যে আরো মজার জিনিস টেনসর ফ্লো আছে, যেটা মেশিন লার্নিং এর সর্বশ্রেষ্ঠ গুগল ডেভেলপ জিনিস। এই সব কিছুর পাশাপাশি পাইথন দিয়ে তুমি গেম ডেভেলপ করতে পারো, এটা জাভাতেও পারো গেম। এরপর তুমি পিসি গেমও বানাইতে পারো, পিসি অ্যান্ড ফোন। মোবাইলে গেতে কষ্ট হবে, পিসির গেম বানাইতে সুবিধা হবে। পাই গেম নাম দিয়ে একটা অ্যাপ আছে, ওটা দিয়ে করা যায়। পাইথনের ভিতরে পাই গেম দিয়ে করা যায়। এরপরে পাইথনের ভিতর তুমি পাচ্ছ কি, পাইথন শিখে তুমি যদি এখানে আসো, জ্যাঙ্গোতে আসো, তাহলে কি পাচ্ছ? ওয়েবসাইট, জ্যাঙ্গো। জ্যাঙ্গো ছাড়া পাইথনের মধ্যে আরো ওয়েব ফ্রেমওয়ার্ক আছে ওয়েবসাইট বানানোর জন্য পাইথন দিয়ে, সেটাকে বলা হয় ফ্লাক্স। এটাও খুব জনপ্রিয়, বাট জ্যাঙ্গোটা বেস্ট এখন। সো যদি ডিমান্ডের কথা বলো, মানুষের তো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এগুলোই লাগে, আর গেম টেম লাগে, তাহলে জাভাস্ক্রিপ্ট খুবই বেটার ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি যদি আরো ডেপথে যাইতে চাই, প্রচন্ড ডেপথে যাইতে চাই, ডাটা সায়েন্স নিয়ে কাজ করবো, ইউটিউব বানিয়ে হালাবো, তখন কিন্তু তুমি পাইথন ছাড়া যাইতে পারবা না। অনেক ডেটা অ্যানালাইসিস করতে হয়। যখন তুমি নেটফ্লিক্সে ঢুকো, তোমাকে সাজেশন দেয় নেটফ্লিক্স, খুব ভালোভাবে মেশিন লার্নিং ইউজ করে পাইথন দ্বারা ওই কাজটা করা হয়। তো নেটফ্লিক্স বানাইতে গেলে তোমার জাভা দিয়ে অনেক কষ্ট হবে, তোমার ব্যাক এন্ডে জাভা আর পাইথন দুইটা ল্যাঙ্গুয়েজে লেগে যাবে। এই কারণে আমার আবার পাইথন পছন্দ, কারণ আমি যে লেভেলের কাজ করি, স্টার্টআপ বা একটা এন্টারপ্রেনারের জন্য বিগ ডাটা, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সায়েন্টিফিক থিঙ্কিং এর জন্য আমি তো আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারই না, আমি তো হলো সিভিল ইঞ্জিনিয়ার। সো আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমার সায়েন্টিস্টদের যে কাজ ডাটা অ্যানালাইসিস, বিগ ডাটা অ্যানালাইসিস, সেগুলা লাগে। সো আমার পান্ডাস দিয়ে সফটওয়্যারে কাজ করতে হয়, এবং এডুকেশনাল সাইট চালানোর জন্য পান্ডার উপর অনেক জিনিসপত্র আছে। এবং আমি জ্যাঙ্গো দিয়ে সামনে কাজ করে কিছু ওয়েবসাইটও বানাইতে চাচ্ছি। সো আমার জন্য জেসন এনভায়রনমেন্টে জাভাস্ক্রিপ্টে যাওয়াটা কঠিন, বাট তোমাদের জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে রিঅ্যাক্টে গিয়ে কাজ করাটা সহজ। তোমার এই তিনটা হাই ডিমান্ড জিনিসপত্র তিনটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়ে যাচ্ছে। আর পাইথন শিখলে তোমার আবার বিগ ডাটার উপরে কাজ করা, সায়েন্টিফিক রিসার্চ করার কাজে সুবিধা হবে, যেটা আদার কোনো ল্যাঙ্গুয়েজে নাই। সো আমার সাজেশন হবে তোমার জাভাস্ক্রিপ্ট প্লাস পাইথন দুইটাই শেখা উচিত ল্যাঙ্গুয়েজের দিক থেকে। এবং তোমার সফটওয়্যার ফ্রেমওয়ার্ক চিন্তা করলে রিঅ্যাক্ট, আর অথবা তুমি ডার্ট শিখা যাইতে পারো চাইলে ইয়ের দিকে, ফ্লাটারের দিকে। অনেকেই বলে যে ভাই ফ্লাটারে এমন কি আছে, আপনি ডার্ট শিখতে বলতেছেন, জাভা দিয়ে হইতেছেন, আবার ডার্ট শিখবো ভাই ফ্লাটারে যাওয়ার জন্য? ওই যে আমি বললাম, ফ্লাটার বর্তমানে হাই ডিমান্ড জিনিস। ফ্লাটার দিয়ে অ্যাপ সুইচ করা যায়, একটা অ্যাপ বানানোর কষ্ট অনেক বেশি। একটা অ্যাপকে অ্যান্ড্রয়েড থেকে আবার অ্যাপলে সুইচ করানো অনেক কঠিন, সেই কষ্টটা তোমার থাকবে না ফ্লাটারে কাজ করলে। আর ডার্ট শিখা, যে একটা ল্যাঙ্গুয়েজ শিখবে তার জন্য 2-3টা ল্যাঙ্গুয়েজ শিখা কোনো কঠিন কাজ না, ডার্ট অনেক সহজ জিনিস। এই হলো অ্যাপের সলিউশন, আর এই হলো ওয়েবসাইটের সলিউশন। ওয়েবসাইটের সলিউশন কি? লারাভেল,
অথবা জ্যাঙ্গো। এই তো আমি এখানে আমার ডানে যে তোমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছ, এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস, এই ল্যাঙ্গুয়েজ শিখলে কাজ হবে না। এই ল্যাঙ্গুয়েজের সাথে হয় অ্যাপের লাইনে অনেক জ্ঞান থাকতে হবে, অথবা ওয়েবসাইটের লাইনে জ্ঞান থাকতে হবে, অথবা দুইটাই থাকতে হবে। এই তিনটা জিনিস একবারে যে পারে তার জীবনে কোনোদিন কোনো চাকরি করতে হবে না। সবাই আমার কথাটা লাস্ট টাইম যেটা বলছি, তিনটা জিনিস সবাই বুঝছি? বুঝে থাকলে ইয়েস লেখো। অমিত হাসান রিফাত বলতেছে ক্লাস রেকর্ডিং কোথায় পাবো? এমএসএ প্লাসের অমিত হাসান রিফাত নাকি তুমি? তাইলে তুমি একটা দুনিয়ার সব থেকে গাধা একটা মানুষ। আমার এটা বলতে কোনো লজ্জা লাগতেছে না। তুমি এমএসএ প্লাসের স্টুডেন্ট, তোমার জন্য এমএসএ প্লাসের যত কোর্স অ্যাভেলেবল আছে সবই ফ্রি। আর পাশাপাশি এই ভিডিওগুলো প্রত্যেকটাই তুমি মাই স্টাডি ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আর এই ভিডিওতে এমনি ফ্রি সবার জন্য। ওকে, আর আসলে কিছু বলতে চাইতেছি না। তোমাদের সবার ধারণাটা হয়েছে কিনা আমি জানি না। আমাকে কেউ একজন একটু বলতে পারো অ্যাপ ডেভেলপের জন্য কি করব, কোন লাইনে পড়াশোনা করব? কেউ কি বলতে পারো? ক্লাস শেষে এতটুকুই জিজ্ঞেস করতেছি আমি, আর পড়াবো না। রেকর্ডিং বন্ধ